সবাইকে স্বাগত জানাই আজকের বাংলা প্রথম পত্র ক্লাসে। সেটা ক্লাসটা গত শুক্রবার নেওয়ার কথা ছিল, বিভিন্ন প্রবলেমের কারণে আমরা জাস্ট নিতে পারিনি। আজকে আমরা যে টপিকটা পড়ছি সেটা খুব মজার একটা টপিক, রেইনকোট, এবং খুব সুন্দরভাবে এটা অনেকটা তোমরা এসএসসিতে যে গল্পটা পড়েছো, একটা নিম গাছ নামক একটা গল্প পড়েছো, ওটা যেমন একটা প্রতীকী গল্প ছিল, এটাও ঠিক তেমনি একটা প্রতীকী গল্প বলে তোমরা বলতে পারো। নিম গাছের মধ্য দিয়ে, যে নিম গাছ একটা ছিল প্রতীকী চরিত্র, এই চরিত্রটার মধ্য দিয়ে লক্ষ্মী বধূর জীবনের আখ্যান বা কাহিনী তুলে ধরা হয়েছিল। ঠিক তেমনি ভাবে এই যে রেইনকোট টপিকটা আছে, এখানে রেইনকোটও একটা প্রতীকী বস্তু বলতে পারো। এই প্রতীকের মাধ্যমে, রেইনকোট একটা প্রতীক, এই প্রতীকের মাধ্যমে দেশপ্রেমকে বোঝানো হয়েছে। রেইনকোট হচ্ছে এখানে দেশপ্রেমের একটা প্রতীক, রেইনকোট হচ্ছে দেশপ্রেমের একটা প্রতীক, লিখে রাখবা এটা। পৃষ্ঠা নম্বর 195 আছে, আমরা 94 আছি। আচ্ছা, আমরা প্রথমে যা করব 201 নম্বর পৃষ্ঠায় আসব। 201 নম্বর পৃষ্ঠায় এসে যে শব্দার্থ টিকা আছে, শব্দার্থ টিকাগুলো আমরা প্রথমে পড়ে নেব। শব্দার্থ টিকার পরে তোমার বলে কি পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি পরে মূল টপিকে চলে আসবো। এইখানে বেশ কিছু কঠিন শব্দ ব্যবহৃত হয়েছে, যেমন ধরো জেনারেল স্টেটমেন্ট বলতে বুঝিয়েছে সাধারণ বিবৃতি, অর্থাৎ আমরা একটা সাধারণ কথা বলি না, ওই সাধারণ কথা বা সাধারণ বিবৃতি বলতে এইখানে জেনারেল স্টেটমেন্ট কথাটা ইউজ হয়েছে। স্পেসিফিক ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন মানে হচ্ছে শ্রেণীকরণ বা প্রকারভেদ, স্পেসিফিক মানে হচ্ছে সুনির্দিষ্ট। ওকে, তলব কিয়া মানে তলব করেছেন, ডেকেছেন, এই অর্থ হচ্ছে। আভি জানা হোগা এখনই যেতে হবে, উর্দুতে লেখা এগুলো। আভি জানা হোগা, তলব কিয়া, এগুলো উর্দুতে লেখা, অর্থাৎ আপনাকে ডেকেছে, আপনাকে এখনই যেতে হবে। মিসক্রিয়ান লোক ইলেকট্রি টেরান্স ফার্মার, ইংরেজিকে খুব বাজেভাবে উচ্চারণ লিখেছে এখানে, তোর দিয়া। और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, फेंका মানে হচ্ছে ছুঁড়ে মেরেছে, গ্রেনেড মানে হচ্ছে গ্রেনেড, গেট তোর দিয়া। মিসক্রিয়ান মানে হচ্ছে মিসক্রিয়েন্ট মানে হচ্ছে দুষ্কৃতিকারী। এইখানে 1971 সালে পাকিস্তানিরা যারা গেরিলা ছিল, যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে মিসক্রিয়েন্ট বলে উল্লেখ করত, দুষ্কৃতিকারী বলে উল্লেখ করত।
আবারও বলছি, 1971-এ যুদ্ধ চলাকালে পাকিস্তানিরা এদেশের গেরিলা বাহিনীকে বা গেরিলাদেরকে বা এদেশের সাহসী সন্তানেরা যারা তাদের নিজের প্রাণ বিসর্জন দিচ্ছিল বা প্রাণ বাজি রেখে দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য অপরিমেয় সাহস নিয়ে যুদ্ধে নেমেছিল, তাদেরকে দেশদ্রোহী বা তাদেরকে মিসক্রিয়েন্ট বা দুষ্কৃতিকারী বলে উল্লেখ করেছিল। ওরা ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে। ইলেকট্রিক মানে হচ্ছে ইলেকট্রিক, ট্রান্সফরমার মানে হচ্ছে ট্রান্সফরমার, তোর দিয়ে মানে উড়িয়ে দিয়েছে, বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এটা আবার ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের বাড়িতে গ্রেনেড ছুঁড়েছে, বুঝতে পারছো? অর মানে হচ্ছে অ্যাগেইন ওয়াপস জানে কে টাইম, ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের কোঠিমে মানে হচ্ছে বাসাতে গ্রেনেড ফেঁকা মানে হচ্ছে গ্রেনেড ছুঁড়ে মেরেছে। ওই যে তোমরা একটা কবিতা পড়েছিলে এসএসসিতে, সাহসের জন্য বাংলা, গ্রেনেড উঠেছে হাতে, সেরকম ব্যাখ্যা পাচ্ছি। গেট তোর দিয়ে মানে হচ্ছে গেট ভেঙে দিয়েছে। ওকে, আচ্ছা অ্যাগেইন আমরা কি পাচ্ছি দেখো, কেসে মানে হচ্ছে কিভাবে, ও আপ হি ক সাকতা, সেটি আপনিই বলতে পারবেন। উ আপ হি ক সাকতা, এটা দেখো উর্দুতে লেখা, যেগুলো আমাদের মানে উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছে, সেটা আপনিই বলতে পারবেন। মিসক্রিয়ান্ট মানে হচ্ছে দুষ্কৃতিকারী। এই টপিকটা পড়ার সময় তোমার প্রথম দিকে একটু দুর্বোধ্য মনে হবে, কারণ এখানে উর্দু এবং ইংরেজিকে খুব বাজেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। যেমন ধরো তুমি ইলেকট্রিককে বলা হয়েছে ইলেকট্রি, মানে মানুষ যেভাবে ভুল উচ্চারণ করে সেভাবে লিখে দেওয়া হয়েছে। সেটা পড়তে গিয়ে প্রথমে তোমার কাছে একটু দুর্বোধ্য মনে হবে, তবে আস্তে আস্তে করে টপিকটা যখন তুমি পড়বে, এই লেখকের আখতারুজ্জামান ইলিয়াসের লেখার সাথে তুমি সুপরিচিত হয়ে যেতে পারবে, তখন তুমি বিষয়টা খুব এনজয় করতে পারবা। প্রথম দিকে একটু তোমার কাছে জটিল জটিল মনে হতে পারে যে কি লিখছে, টেবর মনে হবে। ওকে, যেমন যে মিসক্রিয়ান্ট শব্দটা কি অর্থে ইউজ হচ্ছে দেখো, দুষ্কৃতিকারী। তবে এখানে দুষ্কৃতিকারী নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সরকার ও তার সেনাবাহিনীরা এই শব্দটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে হেয় প্রতিপন্ন, তুচ্ছ প্রতিপন্ন করার জন্য ব্যবহার করত। বড় একটা লাইন আবার বলছি কি দেখো, নোটিফিকেশন আসে না কেন? তুমি একটা কাজ করো, গ্রুপের সেটিংয়ে গিয়ে নোটিফিকেশনটা অন করে দাও। এটা তোমার কোনো একটা কারণে অফ হয়ে গেছে, তুমি গ্রুপের একটা সেটিং আছে দেখো ডান পাশে বা কোনো একটা দিকে সেটিং থাকে তোমাদের, ওই সেটিংয়ে গিয়ে লাইভ নোটিফিকেশন অন একটা কথা আছে, এটা একটু অন করে দাও, ঠিক আছে? তাহলে পেয়ে যাবে। অথবা কেউ যদি জানো, ওকে একটু হেল্প করো, যে ওকে একটু মেসেঞ্জারে দিয়ে দেখো, স্ক্রিনশট দিয়ে কোন জিনিসটা অন করতে হবে এটা একটু দেখাই দাও। এটা একটা লাইভ নোটিফিকেশন অন একটা অপশন আছে, এটা একটু দিয়ে দাও। এটা কোনো কারণে হয়তো তুমি অফ করে ফেলেছো, এটা আমাদের দিক থেকে কোনো বিষয় না, এটা তোমার এন্ড থেকে কোনো কারণে ভুলবশত কিছু একটা করে বসেছো, ঠিক আছে? এটা অন করে দিলেই তুমি, আমি লাইভে আসা মাত্র টাটাস করে তুমি একটা নোটিফিকেশন পেয়ে যাবে। জাস্ট কেউ হেল্প করো, ওকে, ঠিক আছে? আব্দুল সত্তার মির্ধাকা, শুন, এই টপিকটা যখন আমি প্রথম পড়ছিলাম, এই লাইনটার অর্থ বুঝতে আমার মোটামুটি অনেকক্ষণ সময় লেগেছে। দিঘি কি যেন বললা, এত লম্বা প্রশ্ন তাও এখানে। আচ্ছা, বাংলা সেকেন্ড পেপারের কোর্সটা তো এখন করছে না, খুব ভালো কথা। আচ্ছা, পরবর্তী সেকেন্ড ইয়ারে হ্যাঁ অবশ্যই পুরো করা হবে। এটা হচ্ছে অনলি ফর চট্টগ্রাম কলেজের স্টুডেন্টদের জন্য, বা অন্যান্য কলেজের স্টুডেন্টরাও চাইলে সেখানে শরিক হতে পারে, অংশগ্রহণ করতে পারে। বাট এটা পুরোটাই আমরা সিলেবাসটা ওভাবে বেস করেছি, যাতে করে চট্টগ্রাম কলেজে হাফ ইয়ারলির পরে অ্যানুয়ালে একটা সেকেন্ড পেপার নিয়েই পুরো একটা পরীক্ষা দিয়ে দেয়। ওই পরীক্ষায় যাতে ওরা কোনো ধরনের প্রবলেম ফেস না করে, সেজন্য আমরা এটা করেছি। পরবর্তীতে সেকেন্ড ইয়ার আমরা পুরোটা অবশ্যই করাবো। এটা হচ্ছে জাস্ট একটা শর্ট কোর্স, আমাদের ফুল সেকেন্ড পেপারের কোর্সের পরিসর তো অনেক বড়, তাই না? বইটা কি ক্লাস না করলেও নিতে পারবো? অবশ্যই নিতে পারবো। সেকেন্ড ইয়ারে এই বইটা আমরা অবারিত বাংলা যে বইটা দিয়েছি, সবার জ্ঞাতার্থে বলছি, এই বইটা শুধু ফার্স্ট ইয়ারে আমরা পাবলিশ করি, সেকেন্ড ইয়ারে ওই বইটা আমরা পাবলিশ করি না, সত্যি কথা। এবং সেকেন্ড ইয়ারে কি আপনি এটা বইটা খুঁজলেও হয়তো অফিসে সবসময় পাবেন না, যেমন এখনো অনেকেই ওই বইটা পায়নি। সেকেন্ড ইয়ারে এখন যারা আছে ওরা অনেকেই পায়নি, সত্যি কথা। এবং এটা আমরা খুব মানে অল্প পরিসরে ফার্স্ট ইয়ারে আমরা বের করে থাকি, কারণ এটা আমরা এখনই পড়াই, তাই এখনই বের করি। এর পরবর্তীতে খুব একটা এটা প্রিন্ট হয় না। সো ওই বইটা অবশ্যই কালেক্ট করে ফেলবেন, কারণ এখানে প্রচুর নোটস আছে এবং রাইটিং পার্টসের জন্য ওই বইটার বিকল্প নেই, রাইটিং পার্টসের জন্য, ঠিক আছে? সো অবশ্যই এটা কালেক্ট করবেন। আচ্ছা, এরপর দেখেন,
আব্দুল সত্তার মীর ঢাকা মানে আব্দুল সত্তার মৃত একজন ব্যক্তি। বই নিতে গিয়েছিলে কিন্তু বন্ধ ছিল। অফিস টাইম হচ্ছে 9টা থেকে 12টা আর বিকাল 3টা থেকে 6টা। অফিস টাইম হচ্ছে বিকাল 9টা থেকে 12টা আর বিকাল 3টা থেকে 6টা। তারপর আমি একটা নম্বর দিচ্ছি, একটু এই নম্বরে যোগাযোগ করে যেও। এটা বইয়ে আনতে গেলে একটু এই নাম্বারে কল করে যেও। অ্যাকচুয়ালি এখন কোভিড যে সিচুয়েশন, এই কোভিড সিচুয়েশনের মধ্যে আমাদের অফিসের কার্যক্রমগুলো একটু সীমিত করা হয়েছে। তো আমরা অফিস টাইমটা রাখছি 9টা থেকে 12টা, 3টা থেকে 6টা। এর মধ্যে অনেক সময় বিভিন্ন প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি অফিসে যাওয়ার আগে, বই আনতে যাওয়ার আগে একটু কষ্ট করে এই নাম্বারে কল করে যাবেন, তাহলে আপনি নিশ্চিন্তে বইটা কালেক্ট করতে পারবেন ওই সময়ে গিয়ে। আব্দুল সত্তার মীর ঢাকা ঘর জানে হোগা, আব্দুল সত্তার মৃধার ঘরে যেতে হবে। আবি আপনি এখনই আসুন। এক কর্নেল সাহেব পৌঁছ গিয়ে, একজন কর্নেল সাহেব কলেজে পৌঁছে গেছে। সব প্রফেসরকে একতলা দিয়া সকল প্রফেসরকে ডেকেছে। ঠিক আছে, এরপরে বলছে ফরন আইয়ে মানে দ্রুত আসুন। ঠিক আছে, ওকে ডান। তারপরে আসুন পরবর্তী পৃষ্ঠাতে। ওয়েল্ডিং ওয়ার্কশপ, ঝালাই কারখানা। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস মানে হচ্ছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। এখানে মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তানি সরকার ও তার সমর্থকেরা 1971 সালে এইভাবে অভিহিত করত, কোনটা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলে উল্লেখ করত। ক্র্যাকডাউনের রাত বলতে 1971 সালের 25শে মার্চ রাতে যে ভয়াবহ হত্যাযজ্ঞ ওরা চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, সেই রাতকে ক্র্যাকডাউনের রাত বলা হয়েছিল। পরের টিকাটাতে স্টার দিবা। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের আছে জেনারেল মনসুন। এটা অনুধাবন আকারে আমরা লিখে দিব টপিকটা পড়ার সময়। অনেকবার এটা পরীক্ষায় এসেছে এবং এই টপিক থেকে সৃজনশীল প্রশ্ন বেশি আসে। এই টপিকটা থেকে, যেহেতু এটা মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে লেখা, এই টপিক থেকে প্রায় প্রশ্ন আসে আমাদের এখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর কাছে পর্যদুস্ত মানে খুব নাজেহাল হয়েছিল। বাংলাদেশে প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এখানে সেই বিষয়টি তুলনা করা হয়েছে। তাহলে তোমরা শব্দার্থটিকার ফুল পোর্শনটা আরেকবার দেখে নাও এবং সাথে করে পাঠ পরিচিতিটা একবার রিডিং করো। আমাকে একটু 1 মিনিটের জন্য সময় দাও, আমি আসছি। ওকে, সো আমরা শব্দার্থ টিকা থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে সেটা তুমি জানিয়ে দিও। আমরা এবার আসবো পাঠ পরিচিতির মধ্যে। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। দরকার আছে এটা আমরা জাগাবো। পরে এটি লেখকের সর্বশেষ গ্রন্থ। অবজেক্টিভে প্রশ্ন হতে পারে লেখকের সর্বশেষ গ্রন্থ কোনটি? জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এটাতে সংকলিত হয়, অর্থাৎ এই গল্পটা ওইখানে লিপিবদ্ধ হয়। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1 থেকে। এবার যদি তোমাকে প্রশ্ন করে রেইনকোট গল্পটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, তুমি কি জাল স্বপ্ন, স্বপ্নের জাল লিখবে নাকি আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1 লিখবে? অবশ্যই উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1, এটা থেকে সংগ্রহ করা হয়েছে। তাহলে ওটা কেন? ওটা ওই সময় ছিল।
1997 ছিল, তখন ছিল। পরবর্তীতে এটা আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্রের মধ্যে সংকলিত হয়েছে, সেখান থেকে অন্তর্ভুক্ত হয়েছে, সেখান থেকে এটা সংকলিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত, অর্থাৎ এটার প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এবং কোন সময়ের কোন জেলাকে নিয়ে করা, ঢাকা জেলা বা ঢাকা শহরকে নিয়ে করা, ঢাকা শহরে যে পরিস্থিতি সেটা নিয়ে করা। যেমন ধরো আমরা 71-এর দিনগুলোর মধ্যে প্রেক্ষাপটটা পেয়েছিলাম ঢাকা শহরের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ চলাকালের সময়, ঠিক তেমনি একটা মানে সমধর্মী রচনা হচ্ছে এটা, একই ধরনের রচনা হচ্ছে এটা। ওইখানে আমরা রুমির সাহসিকতার পরিচয় পেয়েছিলাম মুক্তিযুদ্ধ চলাকালে, এখানেও আমরা একটু পাবো, তবে আমি একটু ভিন্নভাবে গল্পটাকে উপস্থাপন করব। মুক্তিযুদ্ধ তখন শেষ পর্যায়ে, ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। বার্থ ডেট গুলো তেমন একটা আসে না, ওটা পড়ার দরকার নেই, তারপরে যদি চাও পড়তে পারো। বার্থ ডেট তেমন একটা আসে না, জন্ম তারিখ জন্মসাল খুব একটা আসে না, অন্যান্য বিষয় আসে, আমরা সেই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি যেগুলো আসে, তবে চাইলে তুমি পড়তে পারো। আচ্ছা দেখো, খুব একটা আসে না বাবা প্রশ্ন। আচ্ছা কি বলছিলাম, আচ্ছা মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারও একটা ঘটনা এই গল্পের বিষয়, অর্থাৎ গেরিলা আক্রমণের একটা ঘটনা এই গল্পের মূল আলোচ্য বিষয়। সেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঢাকা কলেজের সামনে বৈদ্যুতিক একটা ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে। আচ্ছা ভালো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদেরকে তলব করে, মানে ডেকে আনে সবাইকে। তাদের মধ্যে নুরুল হুদা এবং আব্দুল সত্তার মৃধাকে গ্রেফতার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। দুজন কলেজ শিক্ষক, তার মানে আব্দুল সত্তার মৃধা এবং নুরুল হুদা, ওনারাও কলেজের শিক্ষক, ওনাদেরকে অত্যাচার করে মুক্তিযোদ্ধাদের খবর বের করতে চাইছে। গল্পটি নুরুল হুদার জবানিতে লেখা। যেমন অপরিচিতা গল্পটা তোমরা পেয়েছো অনুপম ক্যারেক্টারটার মধ্য দিয়ে, ঠিক তেমনি রেনকোট গল্পটাও তোমরা পড়তে পাবে, বা রেনকোট গল্পটাও তুমি দেখবে যে নুরুল হুদার জবানিতে বর্ণনায় লেখা। এখানে আমি ক্যারেক্টারটা হচ্ছে নুরুল হুদা, মনে রাখতে হবে। বিধৃত হয়েছে, মানে বর্ণিত হয়েছে পাকিস্তানিদের বর্বর নিপীড়ন এবং হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। আমরা যখন 71-এর দিনগুলো টপিকটা পড়েছিলাম, সেখানেও আমরা ঢাকা শহরে পাকিস্তানিরা যে বর্বর অত্যাচার চালিয়েছিল, মানে বর্বর নরহত্যা চালিয়েছিল, সেই বর্ণনা আমরা পেয়েছিলাম 71-এর দিনগুলো টপিকটা যখন পড়েছিলাম এসএসসির সময়ে। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা শহরের মানুষও আতঙ্কিত হয়ে গিয়েছিল, আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচানোর জন্য ওরা দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটেছিল, সকলেই কোথাও নিরাপত্তা খুঁজে পাচ্ছিল না। ঠিক তেমনই আমরা বর্ণনা এই টপিকের মধ্যেও পাবো। ঢাকা শহরে মানুষের জীবন ছিল আতঙ্কিত, মানে আতঙ্কগ্রস্ত, এবং ওরা যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে সেটাও আমরা এখানে দেখতে পাবো। তারপর দেখেন কি হচ্ছে। গেরিলা আক্রমণের ঘটনা যে রাতে ঘটে তার পরদিন সকালে ছিল বৃষ্টি। তলব পেয়ে, মানে হুকুম পেয়ে, সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেনকোটটি পড়তে হয় তা ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর। তাহলে এখানে মুক্তিযোদ্ধা রেখে মিন্টু, মিন্টুকে নুরুল হুদার শ্যালক, সে হচ্ছে মুক্তিযোদ্ধা, সে যুদ্ধে গিয়েছিল। আচ্ছা, তার একটা রেখে যাওয়া রেনকোট ছিল, সে রেনকোটটা পরে সে কলেজে যায়। ওই দিন রেনকোটটা গায়ে দিয়ে যখন সে বের হয়, তখন সে গায়ের মধ্যে একটা উষ্ণতা, একটা গরম অনুভব করে। তার গায়ে বৃষ্টির একটা ফোঁটাও আঁচড় কাটতে পারছে না, কারণ তার গায়ে আছে এখন মিন্টুর সেই রেইনকোটটা। সে যখন কলেজে যায়, তারপরের ঘটনাটা আমরা একটু পরে পড়বো, তখন কিছু পরে পাকিস্তানিরা তার উপর নির্মম অত্যাচার চালায়। কিন্তু ওই রেইনকোটের উষ্ণতা, রেইনকোটটা সে খুলে ফেলেছে বা পাকিস্তানিরা খুলে ফেলেছিল, কিন্তু তার উষ্ণতা এখনো তার শরীরে মিশে আছে। তাই পাকিস্তানিদের এই অমানবিক অত্যাচার তার শরীরে কোনোভাবেই আঁচড় কাটতে পারছিল না। এই অদৃশ্য একটা দেশপ্রেমের বলয় যেন তাকে ঘিরে আছে। তাই রেইনকোটটা হচ্ছে একটা প্রতীক এবং দেশপ্রেমের প্রতীক। নুরুল হুদার মধ্যে যে অদৃশ্য দেশপ্রেম ভর করেছিল, সেটা বোঝানোর জন্য লেখক রেইনকোট কথাটা
ব্যবহার করেছেন। এই রেইনকোট ছিল একইভাবে মিন্টুর মধ্যে, এবং মিন্টুর মতো অসংখ্য বাঙালির তেজি তরুণের মধ্যে, যারা দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে যুদ্ধে গিয়েছিল, বাঙালি চেতনাকে ধারণ করে, বাঙালি জাতীয়বাদে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনার জন্য যুদ্ধে গিয়েছিল। নুরুল হুদা গল্পের শুরুতে আমরা একটা ভীতু ক্যারেক্টার হিসেবে দেখতে পাই নুরুল হুদাকে। সে ভয় পাচ্ছিল, খুব ভীতু স্বভাবের একজন ছিল। কিন্তু এই ভীতু স্বভাবের নুরুল হুদা যে ভিতরে ভিতরে এত সাহসী, সে যে এত পরিকল্পনা করে বসেছে, সেটা আমাদের কাছে অকল্পনীয়। গল্পটা এতটা নাটকীয়তা রয়েছে, গল্পের এতটা নাটকীয়তা রয়েছে, আখতারুজ্জামান ইলিয়াস এত সুন্দরভাবে গল্পটাকে উপস্থাপন করেছেন, এটা আসলেই আমরা লাস্টে গিয়ে রোমাঞ্চিত হব গল্পটা পড়ে। গল্পের শুরুতে আখতারুজ্জামান ইলিয়াস তার মানে লেখার যে মুনশিয়ানা, লেখার যে দক্ষতা, সেটার মাধ্যমে তিনি দেখিয়েছেন নুরুল হুদা একটা ভীতু স্বভাবের ব্যক্তি। তিনি কলেজে যেতে ভয় পাচ্ছেন, তাকে যখন ডেকেছে কলেজ থেকে, সে যেতে ভয় পাচ্ছে, কিন্তু আসলে তার মধ্যে মোটেও ভয় ছিল না। যদি তার মধ্যে ভয় থাকতো, সে কলেজে না গিয়ে পালিয়ে যেতে পারতো তার পরিবার নিয়ে, সেটা আমরা অবশেষে বুঝতে পারি। কিন্তু সে কলেজে গেছে, গাড়িতে চড়ে কলেজে গেছে, সাহস আছে তার মধ্যে। সে পাকিস্তানিদের মুখোমুখি দাঁড়িয়েছে, এবং পাকিস্তানিরা যখন তার ওই যে হামলার বিষয়ে জানতে চাইছে, তার উপর যখন অত্যাচার করছে, তখন সে গড়গড় করে সবকিছু বলে, হ্যাঁ আমি সব প্ল্যান করেছি, আমি সবকিছু জানি, সবার নাম জানি, কিন্তু আমি কোনোভাবেই তোমাদেরকে ওদের নাম এবং ঠিকানা বলবো না। এই যে তার মধ্যে এই জেদ ভর করেছিল, যেটা সম্ভব হয়েছিল তার দেশ প্রেমের কারণে। তার উপর অনেক অত্যাচার হচ্ছিল, কিন্তু সে কোনো অত্যাচারেই তার মনোবল ভাঙেনি। কোনো অত্যাচারের ফলেই তার মধ্য থেকে, তার ভিতর থেকে ওরা কথা বের করতে পারেনি, মুক্তিযোদ্ধাদের সংবাদ ওর থেকে বের করতে পারেনি। তাহলে এবার প্রশ্ন জাগবে, উনি কি একজন মুক্তিযোদ্ধা নাকি? না, উনি মুক্তিযোদ্ধা নয়, তবে উনি মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় এমন অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছিল, যার কারণে এদেশ স্বাধীন হয়েছিল। নুরুল হুদা হচ্ছেন সেরকম একজন ব্যক্তি, যিনি হয়তো সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ না করেও তিনি মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাহলে তিনি মুক্তিযোদ্ধা নন, তবে মুক্তিযুদ্ধে সহায়তাকারী একজন ব্যক্তি। তাদেরও ভূমিকা যে অনেক গুরুত্বপূর্ণ, সেটা বোঝানোর জন্য লেখক এখানে বলেছেন। যেমন ধরেন, আমরা এসএসসিতে একটা কবিতা পড়েছিলাম, সাহসী জননী বাংলা, সেখানে আমরা পেয়েছিলাম কবিতার হাতে রাইফেল। মনে আছে কিনা দেখো, গ্রেনেড উঠেছে হাতে, বাঙালির হাতে গ্রেনেড উঠেছে, যারা যুদ্ধ করছে তারা হাতে গ্রেনেড তুলে নিয়েছে, কিন্তু কবিতার হাতে রাইফেল। অ্যাকচুয়ালি যারা কবি, তারাও কবিতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। তারাও কবিতার মাধ্যমে, কবিতায় এমন শানিত লেখা তারা লিখছেন, এমন শানিত গান তারা রচনা করছেন, যেটা শুনে বা যেটা পড়ে অনুপ্রাণিত হচ্ছে দেশপ্রেমে, উদ্বুদ্ধ হয়ে উঠছে বাঙালিরা। এটাও কিন্তু মুক্তিযুদ্ধে সহায়তা করা, বুঝতে পারছো? তাহলে মুক্তিযুদ্ধ চলাকালে প্রত্যেকটা বাঙালি চেয়েছিল যে স্ব অবস্থান থেকে কোনো না কোনোভাবে অবদান রাখতে। নুরুল হুদাও তেমন একজন সাহসী দেশপ্রেমিক বাঙালি, যিনি দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানিদের ঘাঁটি উপড়ে দেওয়ার জন্য তার শ্যালকের সাথে পরিকল্পনা করেছিল। ঘটনাটা আমরা একটু খুলেই বলি। বিষয়টা হচ্ছে এরকম যে নুরুল হুদা যে কলেজে, অর্থাৎ ঢাকা কলেজে ছিলেন, সে কলেজের প্রিন্সিপাল, ওনার নাম হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। আমরা মূল টপিকে পাবো। ডক্টর আফাজ আহমেদ ছিলেন পাকিস্তানিদের দোসর, দ্যাট মিনস রাজাকার। আচ্ছা, ওই কলেজে, অর্থাৎ ঢাকা কলেজে, সম্ভবত এটা ঢাকা কলেজ সম্ভবত, যাই হোক, কলেজের নামটা আমার অ্যাকচুয়ালি এখন মনে আসছে না, একটু পরে দেখব। ওই কলেজে পাকিস্তানিরা ক্যাম্প বসিয়েছে। ক্যাম্প মানে তো বোঝো, পাকিস্তানিরা ওখানে এসে ঘাঁটি গেড়েছে আর কি। তো কলেজের প্রিন্সিপাল ওখানে থাকে, প্রিন্সিপাল আবার রাজাকার, সে ওদের বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে। ডক্টর আফাজ আহমেদ, তার সাথে পাকিস্তানি উপরের লেভেলের যারা মেজর টেজর আছে, এদের সাথে খুব ভালো সম্পর্ক আর কি। আচ্ছা, খুব ভালো কথা। আর এদিক দিয়ে মিন্টুর শালা তো কোথায় চলে গেল? যুদ্ধে চলে গেল। মিন্টুর শালা বলছি, নুরুল হুদার শালা মনে হচ্ছে মিন্টু, সে যুদ্ধে চলে গেছে। যুদ্ধে যাওয়ার পর থেকে ওরা ভয়ে, নুরুল হুদা ভয়ে 3-4 বার বাড়ি চেঞ্জ করেছে, বাসা পরিবর্তন করেছে। অবশেষে একদিন কলেজের গেটের সামনে একটা ইলেকট্রিক ট্রান্সফরমার আছে, সেটা
গেরিলারা এসে, মুক্তিযোদ্ধারা এসে বোমা মেরে রাতের বেলা উড়িয়ে দিয়েছে। শুধু এতেই তারা থামেনি, তারা সুন্দর করে গেট ক্রস করে কলেজে ঢুকেছে। কলেজের মেইন বিল্ডিং ক্রস করে একটা বড় মাঠ আছে, ফুটবল মাঠ, সেটা ক্রস করেছে। সেটা ক্রস করে টেনিস খেলার একটা মাঠ আছে, টেনিস কোর্ট আছে আর কি, টেনিস কোর্টটাও তারা ক্রস করেছে। এটা ক্রস করে সেখানে যে প্রিন্সিপাল সাহেবের বাসা, সে প্রিন্সিপাল সাহেবের বাসার যে গেট, সে গেটে ওরা কি মারে, বোমা মারে। তাহলে দেখো, কলেজের গেটে আছে ইলেকট্রিক ট্রান্সফরমার, ওইটাকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। সেটা হালকাভাবে নিতে পারতো, কিন্তু এরপরে কলেজে ঢুকলো, এতটা পথ অতিক্রম করে প্রিন্সিপাল সাহেবের বাসভবনের যে গেট, সেখানে বোমা মেরেছে। ও, পয়েন্ট টু বি নোটেড। প্রিন্সিপাল সাহেবের বাসার ঠিক পাশে হচ্ছে জিমনেশিয়াম, এই জিমনেশিয়ামেই পাকিস্তানিরা ক্যাম্প বসিয়েছে, অর্থাৎ পাকিস্তানের এখন থাকে কোথায়, জিমনেশিয়ামে। তাহলে প্রিন্সিপাল সাহেবের বাসায় বোমা মারা আর জিমনেশিয়ামে বোমা মারার মধ্যে কয় ইঞ্চির তফাৎ? তাহলে এত সাহস ওরা পেলো কিভাবে, এত প্ল্যান ওরা করলো কিভাবে, এরা এত রাস্তা চিনলো কিভাবে, এতটা পথ এত দ্রুততার সাথে আসলো কিভাবে? নিশ্চয়ই someone is involved here। এবং এখানে ইনভলভ ছিলেন দুজন ব্যক্তি, আব্দুল সত্তার মৃধা এবং হচ্ছে কি নুরুল হুদা। আব্দুল সত্তার মৃধাকে নিয়ে এই গল্পে তেমন কিছু লেখা নেই। আমরা বুঝে নিব নুরুল হুদা যেভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন সাহসী সৈনিক, ঠিক তেমনি ভাবে আব্দুল সত্তার মৃধাও সেরকম। তিনি অত্যাচারিত হয়েছিলেন, কিন্তু তার মুখও খুলেনি। হয়তো আমরা মনে করবো এইভাবেই। ওনাকে নিয়ে তেমন একটু কিছু লেখা নেই, শুধু লেখা আছে দুজন এখানে ইনভলভড, দুজনকে নিয়ে গেছে, টর্চার করছে। কিন্তু নুরুল হুদার মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি, শুধু তিনি বলছেন আমি জানি কিন্তু বলবো না, জানি কিন্তু বলবো না। এই ধরনের একটা জেদ তার মধ্যে কাজ করছিল। আর ওরা ক্রমাগত ওকে ক্রমাগত ওর উপর অত্যাচার করছে। আর তার মুখে ক্রমাগত হাসি আসছে, তার এই যে আঘাতগুলো গায়েই লাগছে না, কারণ সে মিন্টুর এই দেশপ্রেমের রেনকোটটা পরে আছে, যে অর্থাৎ তার মধ্যে এখন দেশপ্রেম ভর করেছে। ঘটনা বুঝতে পারছো? তাহলে এই হলো মূল ঘটনা আর কি। এই ঘটনার মধ্যে ইনভলভ ছিলেন কে? নুরুল হুদা। নুরুল হুদাই প্ল্যান সাজিয়েছিল এই ঘটনা ঘটানোর জন্য। সেটা কিভাবে তিনি করেছেন সেগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাবো। ফুল ঘটনাটা এত সুন্দরভাবে আখতারুজ্জামান ইলিয়াস লিখেছেন, সত্যি বলছি তোমরা ইন্সপায়ার হবা এবং গল্পটা পড়ে তোমরা মানে অনেক এন্টারটেইন পাবা, অনেক মজা পাবা। সাহিত্য বোধ সম্পর্কে তোমরা মানে আখতারুজ্জামান ইলিয়াসের যে সাহিত্যবোধ সে সম্পর্কে তোমরা জানতে পারবে। তো দেখো, আমরা পাঠ পরিচিত সে লাইনের মধ্যে ছিলাম। রেনকোটটি পড়তে হয়, সেটা ছিল তার শ্যালক মিন্স হচ্ছে শালা, মুক্তিযুদ্ধ মিন্টুর। আচ্ছা, এই গল্পে রেনকোট একটি প্রতীকী তাৎপর্য রয়েছে, অর্থাৎ রেনকোট হচ্ছে একটা প্রতীকী বস্তু যেটা দ্বারা দেশপ্রেমকে বোঝানো হয়েছে। মুক্তিযুদ্ধের শ্যালকের রেনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির যে নুরুল হুদা, তার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস এবং দেশপ্রেম। সেটাই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্প, অর্থাৎ সেটাই খুব সুন্দরভাবে এই গল্পে ফুটে উঠেছে। তাহলে কি বুঝলা? নুরুল হুদা হচ্ছে একটা ভীতু ক্যারেক্টার, কিন্তু তার মধ্যে সাহস এসে ভর করেছে, সঞ্চার করেছে। কেন বলো তো? সঞ্চারিত হয়েছিল তার শ্যালকের রেনকোট পরার পরে। তো আসো আমরা এখন দেখতে চাই লেখক পরিচিতিটা। কেমন? অপেক্ষা করো, একটু পৃষ্ঠাগুলো ঠিক করি। এমন বাজেভাবে পৃষ্ঠাগুলো দিয়েছে। আচ্ছা, পেয়েছে অবশেষে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 194। লেখক পরিচিতিটা আমরা শুরু করছি। আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথা সাহিত্যের এক অনন্য সাধারণ প্রতিভার নাম। দাগ দেবেন এটা, কথা সাহিত্য মানে হচ্ছে উপন্যাস। তার উপন্যাসগুলো আসলে উপন্যাস খুব বেশি লিখেননি, কিন্তু যেগুলো লিখেছেন মানে উপন্যাসগুলো অসাধারণ হয়েছিল। যেমন তার একটা উপন্যাস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে চিলেকোঠার সেপাই। এটা মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে লেখা, অবশ্যই পড়ে নেবেন আপনার এই উপন্যাসটা। আচ্ছা, এর মধ্যে আমাদের লাগবে কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ও আরেকটু উপরে আপনি একটা কথা পাবেন, তার পিতৃদত্ত নাম মানে প্রদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। এই লাইনটা একটু দাগিয়ে নেবেন। তাহলে তিনটা ইনফরমেশন দাগালাম প্রথম প্যারা থেকে। প্রথমটা হচ্ছে বাংলা কথা সাহিত্যের এক অনন্য সাধারণ প্রতিভার নাম কি? হঠাৎ করে যখন এই প্রশ্নটা দিবে আপনি পারবেন না। অ্যান্সার হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। এরপর হচ্ছে তার প্রদত্ত নাম বা পিতৃদত্ত নাম হচ্ছে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। আফটার দ্যাট আমরা পাচ্ছি কর্মজীবনে তিনি কি ছিলেন? অধ্যাপক ছিলেন। ওকে, ধন্যবাদ। বা তার পেশা কি ছিল? অধ্যাপনা হবে তখন।
বাংলাদেশের কথা সাহিত্যে আখতারুজ্জামান ইলিয়াস এক অগ্রগণ্য ব্যক্তিত্ব, একই কথা রিপিট করেছেন। তার লেখার সংখ্যার বৃদ্ধির উপরে তিনি কখনো জোর দেননি, বরং জোর দিয়েছেন লেখার গুণগত মান বৃদ্ধির উপরে। লেখার সংখ্যা বৃদ্ধি নয়, বরং তিনি চেয়েছেন ভালো কিছু লেখার জন্য। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। জীবনকে তিনি সাধারণভাবে দেখেননি, খুব গভীর দৃষ্টি দিয়ে তিনি জীবনকে দেখেছেন, অন্তর দিয়ে জীবনকে উপলব্ধি করেছেন। ধন্যবাদ। আর আপাতত এগুলোই লাগবে। তার 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত আছে মাত্র 28টি গল্প। দরকার আছে তার ছোট গল্প হচ্ছে 5টি, ছোট গল্পের বই আছে 5টি, আর সেখানে মোট গল্প আছে 28টি। উপন্যাস লিখেছেন 2টি, সেগুলোর নাম হচ্ছে চিলেকোঠা সেপাই এবং খোয়াবনামা, এবং একটি প্রবন্ধ লিখেছেন। আর বেশ কিছু গল্পের নাম এখানে দেওয়া আছে, গল্পগুলোর নাম একটু পড়ে নেবেন আপনারা, তাহলে অবজেক্টিভের কি কি দরকার আশা করি বুঝতে পেরেছ। গল্পের শুরুর অংশটা একটু প্রথম প্যারার 2টা প্যারা একটু বিরক্তিকর, মাঝখানে গিয়ে একটু বিরক্তিকর লাগবে তোমাদের, তবে শেষে গিয়ে তোমরা রোমাঞ্চ বা শিহরণ অনুভব করবে। এই গল্পের সব থেকে বিরক্তিকর একটা টপিক বা অংশ হচ্ছে বাস জার্নির একটা অংশ আছে, বাসে করে সে যখন যায়, সেটা খুব বিরক্তিকর একটা অংশ। এত বর্ণনা আসলে সেগুলো আপনার কাছে এত খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা উনি দিয়েছেন যে উনি যখন হেঁটে যাচ্ছেন ওনার গায়ের ফোঁটা, পানির ফোঁটাগুলো বাসের ফ্লোরে পড়ছে। উনি যখন বাসের সিটে বসেছেন তখন ফস করে একটা শব্দ হয়ে গেছে, এই টাইপের কথা উনি লিখেছেন, যেগুলো না লিখলেই উনি পারতেন। ঠিক আছে, এই ধরনের খুব বিস্তারিত বর্ণনা দিয়েছে, যেটা হয়তো আপনাদেরকে একটু বিরক্ত করতে পারে। তো আগে থেকে বলে দিচ্ছি, সংবিধিবদ্ধ সতর্ক করুন, এই জায়গাগুলো আমরা একটু সচেতন থাকবো যেন আমরা ওই জায়গাগুলোতে আমাদের মনোযোগ হারিয়ে না ফেলে। প্রথম অংশটা একটু হয়তো আপনার কাছে বিরক্তি না একটু কঠিন মনে হতে পারে প্রথম অংশটা, কারণ ওনার লেখার ধরনটা সম্পূর্ণ ভিন্ন। শুরু করছে, ভোররাত থেকে বৃষ্টি। দেখাবেন অবজেক্টিভে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছিল, অ্যান্সার হচ্ছে মঙ্গলবার ভোররাত থেকে। মঙ্গলবার ভোররাত, মঙ্গলবার কোত্থেকে পেলাম একটু পরে আপনি জানতে পারবেন। আহা, বৃষ্টির ঝমঝম বোল। না, ভুল বলছি, ভোররাত থেকে বৃষ্টি আজকে ভোররাত থেকে বৃষ্টি, আজকে মঙ্গলবার না, আজকে কি বার এটা একটু পরে আমরা বের করছে। আহা, বৃষ্টির ঝমঝম বোল, অর্থাৎ বৃষ্টির শব্দটা ঝমঝম করে পড়ছে। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, অর্থাৎ আল্লাহর রহমতে এই বৃষ্টি 3 দিন ধরে চলছে। আল্লাহর রহমতে এই বৃষ্টি কতদিন ধরে চলছে? 3 দিন ধরে চলছে। দরকার আছে অবজেক্টিভের জন্য, দেখাবেন। কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এটা হচ্ছে একটা প্রবাদ। শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন, এটা হচ্ছে একটা প্রবাদ। এই প্রবাদের একটা প্রচলিত অর্থ আছে যেটার কোনো বাস্তব ভিত্তি নেই। এই প্রবাদের একটা প্রচলিত ব্যাখ্যা আছে, কিন্তু যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা বাস্তব ভিত্তি নেই। এই প্রবাদের অর্থ হলো, শনিবার যদি বৃষ্টি শুরু হয়, এই বৃষ্টি 7 দিন চলবে। বর্ষাকালে শনিবার যদি বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টিটা 7 দিন চলবে। মঙ্গলবারে কোনো বৃষ্টি শুরু হলে সেই বৃষ্টিটা 3 দিন চলবে। আর অন্যান্য বারে যদি শুরু হয়, সেটা ওই দিনেরটা ওই দিনে শেষ হয়ে যাবে। অর্থাৎ রবিবার বৃষ্টি শুরু হলে সেটা রবিবারে শেষ হয়ে যাবে, সোমবারে শুরু হলে সেটা সোমবারই শেষ হয়ে যাবে। কিন্তু মঙ্গলবারে শুরু হলে সেটা 3 দিন চলবে, শনিবারে শুরু হলে সেটা আবার 7 দিন চলবে। তাই শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন, এভাবে বোঝাচ্ছে। আচ্ছা, বলছে এটা একটা জেনারেল স্টেটমেন্ট, বলে এটা একটা সহজ সাধারণ কথা, এটা একটা প্রবাদ, মানুষের মুখে মুখে এটা একটা প্রচলিত। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে। বলছে এটার আবার বৃষ্টির আবার স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, প্রকারভেদও আছে। বৃষ্টি কিভাবে হচ্ছে সেটারও ক্লাসিফিকেশন বা প্রকারভেদ আছে। কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো অল্প অল্প হচ্ছে, সেরকম আর কি। যেমন মঙ্গলে ভোররাতে হইল শুরু, মঙ্গলে বৃষ্টি শুরু হয়েছে ভোররাতে, মঙ্গলবার ভোররাতে বৃষ্টি শুরু হলো। 3 দিন মেঘের গুরু গুরু। এই যে বৃষ্টি শুরু হলো, এরপরে আর থামে না, 3 দিন টানা মেঘের গুরু গুরু চলছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর বুধের সকালে নামলো জল। বুধবারে সকালবেলাও বৃষ্টি নেমেছে। এইখানে
লেখক লেখার সময় একটু ছন্দ মেলানোর জন্য শুরু গুরু গুরু এভাবে লিখেছে, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন মঙ্গলবার ভোররাতে প্রথম বৃষ্টি শুরু হয়েছিল। তার মানে আজকে যেখানে বললো ভোররাত থেকে বৃষ্টি, আবারও বলছি আজকে মঙ্গলবার নয়, আজকে মঙ্গলবার নয়, এটা গত মঙ্গলবারে, মানে আগের মঙ্গলবার, আজকে অন্যবার, সেটা একটু পরে বুঝবো, পাবো আমরা সেটা। অর্থাৎ বিগত মঙ্গলবার বৃষ্টি শুরু হয়েছিল, এখনো ভোররাতে বৃষ্টি হচ্ছে, এটা বলছে। আচ্ছা কিবার সেটা একটু পরে বুঝতে পারবা তোমরা। লাস্ট মঙ্গলবার ভোররাতে বৃষ্টি শুরু হয়েছিল, এরপর টানা 3 দিন মেঘ ডেকেছে, সূর্যের দেখা আমরা পাইনি, মেঘ গুড়গুড় করেছে, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ হচ্ছে না, কিছুক্ষণ মেঘে ডাকছে, টানা 3 দিন বৃষ্টি চলছে। এরপর বুধের সকালে নামলো জল, এরপর বুধবার সকালবেলাও কি নেমেছে, বৃষ্টি হয়েছে। বিকালে মেঘ কই এবার চল, বিকালবেলা মেঘ বলছে আর বৃষ্টি হব না। তাহলে কি বুঝলাম, বুধবার সকালে বৃষ্টি হয়েছে কিন্তু বুধবার বিকেলে আর বৃষ্টি হয়নি, তাই মেঘ বলছে এবার চল। অনেকটা কবি যেন, কবি না লেখক যেন ছন্দ মেলানোর জন্য লিখেছেন, বল চল এই টাইপের, জল চল এভাবে। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, বৃহস্পতিবার শুক্রবারও কি হয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু এখন ভুলে গেছে, বৃষ্টি হওয়ার কথাটা এখন ভুলে গেছে। আচ্ছা যতটুকু মনে আছে পুরু বেড কভারের নিচে, পুরু মানে হচ্ছে মোটা, বেড কভারের নিচে, বেড কভার মানে বেডশিট বা বেড হবে আর কি, হ্যাঁ, বেড কভারের নিচে গুটিসুটি মেয়ে, গুটিসুটি মানে গুটি মানে হাত পা একসাথে জড়িয়ে আর কি, হ্যাঁ, গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। বৃষ্টি এখন আর তেমন হচ্ছে না, কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছে, যতটুকু বৃষ্টি হচ্ছে এতেই আরেক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। বুঝতে পেরেছো? প্রথম থেকে আরেকবার আমরা দেখছি যে বুধবার সকালে বৃষ্টি হয়েছে, বিকেলে আর বৃষ্টি হয়নি, বৃহস্পতি শুক্রবারও বৃষ্টি হয়েছে, কিন্তু এখন ভুলে গেছে। তার মানে এখন হচ্ছে কি বার, শনিবার, এখন বৃষ্টি হওয়ার কথাটা ভুলে গেছে। কিন্তু তারপরও অল্প অল্প বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি মাটিতে পড়ার কথা ভুলে গেছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার কি ভুলে গেছে বা কে ভুলে গেছে? বৃষ্টি মাটিতে পড়ার কথা ভুলে গেছে। তারপরও যতটুকু ওর মনে আছে, মাটিতে পড়ার কথা ওর যতটুকু মনে আছে, অর্থাৎ যতটুকু বৃষ্টি পড়ছে ততটুকুই এনাফ এই সকালবেলা আরেকটু ঘুমানোর জন্য। কারণ বৃষ্টির সময় যখন সকালবেলা বৃষ্টি হয় ঘুমটা খুব গাঢ় হয়, তাই নুরুল হুদা সাহেবও এই সকালে বৃষ্টির মধ্যে একটু আয়েশ করে ঘুমাতে চাইছেন, সেটা বলছে। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ, গোলাগুলি বন্ধ। ফুটফাট মানে গোলাগুলি বন্ধ, তার মানে মুক্তিযুদ্ধের সময় এই যে লেখাটা লিখেছেন, আমরা পাঠ পরিচিতি পড়ে এসেছি, তাই বলে আমরা জানি যে এটা মুক্তিযুদ্ধের সময়কার লেখা। এখন এটা যে মুক্তিযুদ্ধের সময়কার লেখা, এটা প্রথম লাইন এটা দিয়ে বোঝাচ্ছে 3 দিন ফুটফাট বন্ধ মানে গোলাগুলি বন্ধ, মানে গোলাগুলি 3 দিন ধরে বন্ধ, মানে বুঝতে পারছি মুক্তিযুদ্ধের সময়কার লেখা। তাহলে লেখক হঠাৎ করে মূল ঘটনায় চলে আসছেন। বাদলায় মানে বৃষ্টির দিনে গোলা বারুদকে একটু জিরিয়ে নেবে না, একটু রেস্ট নেবে না, এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। কেন এই কথাগুলো বলছেন দেখো, লেখক এই গল্পের প্রথম অংশে কি বুঝাতে চেয়েছেন, তিনি সেই সময়কার কথা বলছেন, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় এদেশে বর্ষাকালটা একটু বেশি স্থায়ী ছিল, যেটা বাঙালিদের জন্য বা গেরিলাদের জন্য বা মুক্তিযোদ্ধাদের জন্য একটু সুবিধাজনক হয়েছিল। কারণ আমরা একটা টিকো পেয়েছিলাম সেটা নিয়ে, ওই যে জেনারেল মনসুন মনে আছে, এটা উইন্টার মনসুনের বিষয়টা। এদেশের পথ ঘাট আনাচে কানাচে সব কিছু বাঙালিদের চেনা, মুক্তিযোদ্ধাদের চেনা, যেটা পাকিস্তানিদের চেনে না। ভারী বর্ষণে ওরা ক্যাম্প থেকে বের হতে পারতো না, ওরা রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে যেত, পানিতে সয়লাভ হয়ে যেত, ওরা ক্যাম্প থেকে বের হতে পারতো না। আর এই সুযোগে চুপিসারে এই কাদামাটির দেশের সোনার ছেলেরা, বীর বাঙালিরা অতর্কিত আক্রমণ করত পাকিস্তানিদের। এইভাবে অতর্কিত আক্রমণ করে বা গেরিলা হামলা করে ওরা পাকিস্তানিদের মনোবল ক্রমাগত ভেঙে দিতে থাকে। তাই এই
সময়টাতে বাঙালিদের যে সুযোগ হয়েছিল বা সুবিধা হয়েছিল সেটা আমরা এখানে ইঙ্গিত পাচ্ছি। অবশ্য এই অংশে ইঙ্গিত পাইনি, এমনিতে সেটা পরবর্তীতে তোমরা দেখতে পাবে। প্লাস আরেকটা বিষয় হলো, উনি এইখানে এই বিষয়টা বলছেন যে মুক্তিযুদ্ধের সময় যখন বৃষ্টি হতো বা ভালো কয়েকদিন টানা বৃষ্টি হতো, তখন পাকিস্তানিরা ক্যাম্প থেকে বের হতো না। তাই ওই যে বলছে 3 দিন কমপক্ষে ফুটফাট বন্ধ, গোলাগুলি বন্ধ, সেটাও তিনি এখানে উল্লেখ করছেন। তাহলে এখান থেকে আমরা শিক্ষণীয় বিষয়টা কি পেলাম? শিক্ষণীয় বিষয়টা পেলাম হচ্ছে কি, যখন মানে বৃষ্টি হতো তখন পাকিস্তানিরা ক্যাম্প ছেড়ে বের হতো না, তারা ক্যাম্পেই বিশ্রাম নিত, আর এই সময়টাতে সাধারণ জনগণ নিশ্চিন্তে থাকতে পারত। ওকে, এটা আমরা আপাততভাবে শিখলাম। আচ্ছা, নুরুল হুদা সকালবেলা ঘুমাচ্ছেন, এর একটু পর্যন্ত আমরা জানি ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। আহা, বৃষ্টির কি ঝমঝম বল, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে কথা। শান্তিতে ঘুমাচ্ছেন। সেকেন্ড পেরাতে আসলাম, তার হলো কই, ম্যান প্রপোজেস। এই ম্যান প্রপোজেস বলতে মানুষ দরজায় এসে করাঘাত করছে, মানুষ দরজায় এসে করাঘাত করছে, ম্যান প্রপোজেস। বুঝতে পেরেছো? ম্যান প্রপোজেস শব্দের অর্থ হচ্ছে কি, মানুষ দরজায় এসে করাঘাত করেছে। সামওয়ান দরজায় এসেছে, এসে নক করছে, করাঘাত করছে। তাহলে তোমরা কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাকে সেটা কমেন্টে জানাবে। আবারও বলছে, এইখানটা একটু বুঝতে কষ্ট হতে পারে। এমন চমৎকার বাদলার সকালে, তাই আমি বুঝতে কষ্ট হবে বলে প্রত্যেকটা জিনিস কয়েকবার করে রিপিট করছে। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ হেমন্তের। তাহলে এটা বর্ষার ঘটনা নাকি হেমন্তের ঘটনা? হেমন্তের ঘটনা, কিন্তু তারপরও বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, শেষ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেলল। একটা হিমেল ভাব ছিল সকালবেলা, একটা দারুণ আমেজ নিয়ে সে এই সকালটাকে উপভোগ করছিল। হঠাৎ করে যখন কেউ একজন করাঘাত করেছে, তার ওই ঘুমের যে রেশ সেটা নষ্ট হয়ে গেল, যে শীত শীত ভাব সেটা হঠাৎ করে দূর হয়ে গেল। সেজন্য বলছি, শীত শীত ভাবটা কেউ যেন ছিঁড়ে ফালা ফালা করে দিয়েছে। তার মনের মধ্যে এখন ভয় এসেছে, কোনো মিলিটারি এসেছে কিনা। এই মিলিটারির ভয় তার মধ্যে সব সময় বিরাজ করত, কারণ সে একটু ভীত স্বভাবের। আর তারপর তার শ্যালক মানে শালা গেছে মুক্তিযুদ্ধে, সে ভয় পায়। বৃষ্টি আসলে কোন দিন শুরু হয়েছিল? অবশ্যই মঙ্গলবার ভোর রাতে, মঙ্গলবার ভোর রাতে শুরু হয়েছিল বৃষ্টি। আচ্ছা, তারপরে দেখো আমরা যেটা বলছিলাম, আচ্ছা, তার শালা বা শ্যালক মুক্তিযুদ্ধে গিয়েছিল। এখন তার সংবাদ পাওয়ার জন্য বা তার খোঁজ নেওয়ার জন্য বা তার ঠিকানা জানার জন্য যে কোনো সময় পাকিস্তানিরা তার কাছে আসতে পারে বা তাকে এসে নিয়ে যেতে পারে, তাকে টর্চার করতে পারে, এরকম একটা ভয় সবসময় তার মনের মধ্যে বিরাজমান ছিল। তাই দরজায় যখন করাঘাত হয়েছে, সে ভয় পেয়ে উঠেছে। এই অসময়ে কে এলো? দেখেন তারপর কি বলছে, সব ভেস্তে গেল, সব নষ্ট হয়ে গেল। কি নষ্ট হয়ে গেল? এই যে ঘুমের আমেজ, সেটা নষ্ট হয়ে গেল। মিলিটারি, মিলিটারি আস্তার ঘরে, সে ভয় পাচ্ছে মিলিটারির। আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে সূরা পড়া আরম্ভ শুরু করলো। পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। তোমার মনে হচ্ছে উনি একজন ধর্মপ্রাণ, আসলে ধর্মপ্রাণ না, ভীতু বলে সে এখন সূরা পড়ছে, সেটা পরে বুঝতে পারছি। পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে সে কত সূরাই মুখস্থ করে ফেলেছে, এই কয়েক মাসে পড়েছে। কেন? একটা কথা প্রচলিত ছিল, ধর্মপ্রাণ মুসলমানদেরকে পাকিস্তানিরা হত্যা করে না, এরকম একটা কথা প্রচলিত ছিল। সেই জন্য সে সবসময় কালেমা মুখস্থ রাখতো বা সূরা পড়তো, যাতে করে পাকিস্তানিরা যদি তাকে ধরে, এগুলো সে পাঠ করবে, যাতে করে পাকিস্তানিরা তাকে প্রাণে বধ না করে। আসলে কথাটার সত্যতা কতটুকু সেটা নিয়ে আমার মনে প্রশ্ন জাগে, কারণ এই গল্পের মধ্যেই দেখানো হয়েছে ক্র্যাকডাউনের রাতের পরদিন, অর্থাৎ 26শে মার্চের সকালবেলা, 26শে মার্চ সকালবেলা ভোরবেলাতে, যখন এই যে এটা কিসের আজান দেয় আমি তো জানি না, ফজরের আজান সম্ভবত, হ্যাঁ ফজরের আজান দিচ্ছিল একজন মুয়াজ্জিন, মসজিদের ছাদে উঠে খালি গলায়, মাইক নষ্ট হয়ে গিয়েছিল বা মাইক চলছিল না, ইলেকট্রিসিটি ছিল না। 25শে মার্চ কাল রাত ওরা যে তাণ্ডব লীলা চালায়, এতে করে ইলেকট্রিসিটি বন্ধ ছিল, তাই মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিচ্ছিলেন
মসজিদের ছাদে উঠে খালি গলায় তিনি আল্লাহু আকবর একবার বলেছেন, দ্বিতীয়বার বলার আর সুযোগ পাননি। এই আল্লাহু আকবর বলে যে আজান শুরু করেছে, আজানটা শেষ করতে পারেনি, তাকে ওই আজান দেওয়া অবস্থাতেই তাকে গুলি করে মেরে ফেলেছে পাকিস্তানিরা। তাহলে তারা যে আসলে ধর্মপ্রাণ মুসল্লিদেরকে মারবে না, এটা আসলে কতটা সত্য জানি না, তবে হয়তো কিছু ক্ষেত্রে এটা প্রমাণ পাওয়া গিয়েছিল। তাই নুরুল হুদাও নিজেকে মানে আত্মরক্ষা করার জন্য সবসময় সূরা বা কালেমা যেগুলো আছে সেগুলো মুখস্থ রাখতো। এই হচ্ছে কথা। এটা হচ্ছে এরকম সূরা, রস্বইটা গুরুত্ব দেওয়ার জন্য বলছে। আচ্ছা, সূরা দোয়া এগুলো নিয়ে ভাই আমি আসলে সত্যি বলছি, আমি হিন্দু মানুষ, আমি জানবো না। হ্যাঁ, এটা যা হয় তোমরা একটু আক্কেল করে বুঝে নিবা আর কি। বইতে যা লিখছেন আখতারুজ্জামান ইলিয়াস, উনি কি বুঝে কি লিখছেন আমি জানি না, যা লিখছেন একটু নিজ দায়িত্বে বুঝে নেবেন আর কি। সাহিত্যের সবসময় সবকিছু অথেন্টিক হয় না, ঠিক আছে? এটা একটু বুঝে নিন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাহিত্যিকদের। যাই হোক, রাস্তায় বেরোলে 5 কালেমা সবসময় রেডি থাকতো ঠোঁটের উপরে, সবসময় সেগুলো মুখস্থ রাখতো। কোন দিক থেকে কখন এসে মিলিটারি ধরে সেগুলো চটাপট পড়ে ফেলবে। তবু হ্যাঁ, একটা না একটা ভুল হয়েই যায়। এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে তিনি মূলত ধর্মপ্রাণ ছিলেন না, জাস্ট এটা অভিনয় করতেন। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। সেজন্য দোয়া মনে আছে কিন্তু টুপি নিয়ে যেতে ভুলে গেছে। তাইলে বুঝুক এবার খেলা, তুই কিসের ধর্মপ্রাণ, সেরকম আর কি। যাই হোক, দ্বিতীয় প্যারা পরে আমরা কি পড়লাম? দ্বিতীয় প্যারা পরে আমরা কি বুঝলাম? অ্যাকচুয়ালি উনি ঘুমাচ্ছিলেন, খুব একটা বৃষ্টির দিন সকালবেলা একটা আমেজ আছে, সেই আমেজ নিয়ে তিনি ঘুমাচ্ছেন। হঠাৎ করে দরজায় করাঘাত হলো, একজন মানুষ এসেছেন। এতে করে তার যে ঘুমের আমেজ ছিল, যে একটা শীত শীত ভাব ছিল, হঠাৎ করে সেটা গায়েব হয়ে গেছে, দূর হয়ে গেছে, এবং তার মনের মধ্যে এক অজানা আতঙ্ক এসে ভর করেছে। কি জানি কোনো মিলিটারি আসলো কিনা তার ঘরে, কারণ সে সবসময় ভয়ে তটস্থ থাকতো মিলিটারির ভয়ে, কারণ তার শ্যালক মুক্তিযুদ্ধে গিয়েছে, সে নিয়ে সে সবসময় ভয়ে থাকতো। আচ্ছা, এরপরের ঘটনা হলো, সে সূরা পড়তে পড়তে বা দোয়া পড়তে পড়তে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে সে অনেক সূরা বা কালেমা মুখস্থ করেছে এবং চেষ্টা করতো যে এগুলো পড়ে মিলিটারির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সে শুনেছে ধর্মপ্রাণ মুসল্লি হলে মিলিটারিরা অনেক সময় ছেড়ে দেয়, প্রাণে বধ করে না, ঠিক আছে? এইসব পড়তে পড়তে সে এখন দরজার দিকে এগোয়। এবার পরবর্তী ঘটনা আমরা দেখতে চাই। সে প্রচন্ড নিরাপত্তার মধ্যে থাকে। দুটো ছিটকিনি তো বুঝো, দরজায় যে ছিটকিনি যেগুলো থাকে, যেটা দিয়ে আমরা দরজাটাকে বন্ধ করি, সেটাকে ছিটকিনি বলছে আর কি। দুটো ছিটকিনি, একটা খিল। খিল মানে হচ্ছে ওই যে আমরা যে দরজায় কি বলবো, বড় যেগুলো দিচ্ছে ওটাকে খিল বলে আর কি, বুঝো নাই? দরজায় যেটাকে তালা হিসেবে ইউজ করে ওটাকে খিল বলছে, আর ছিটকিনি হচ্ছে নর্মালটা। দরজার দিকে তাকাও, দেখো মেইন ডোরের দিকে তাকাও, দেখো একটা বড় আছে যেখানে তালা লাগানো হবে, ওটা হচ্ছে খিল, আর কতগুলো ছোট আছে ওটা হচ্ছে ছিটকিনি। আশা করি বুঝতে পারছো, না হলে আসো একদিন আমাদের বাসায় দাওয়াত থাকবে, সেদিন তোমাকে ছিটকিনি আর খিল প্র্যাকটিক্যালি দেখাতে হবে। আচ্ছা আসো, করোনা ভাইরাসের পর আসিও, এখন না অ্যাটলিস্ট। যাও, দুটো ছিটকিনি, একটা খিল, কাঠের ডাসা। ও সরি টু সে, আমার বাসায় কাঠের ডাসা নাই, এটা দেখাইতে পারবো না, দুঃখিত। এটার জন্য আমাদের বাড়িতে যাইতে হবে তোমারে। কাঠের ডাসা, এই কাঠের ডাসা হচ্ছে কাঠের একটা পাটাতন, যেটা দরজার উপর এইভাবে প্যারালাল ভাবে দেওয়া হয়। সাপোজ এটা একটা কাঠের পাটাতন, এটা কি দরজার মধ্যে এইভাবে করে লাগিয়ে দিয়েছে যাতে দরজাটা খুলতে না পারে কেউ, ঠিক আছে? কাঠের পাটাতন, তক্তা, কাঠের ডাসা বলছে। খুব নিরাপত্তা, একটা কাঠের ডাসা দিছে, তারপর এটা দিয়েছে। এখন এটা দিয়েছে কেন? আসলে মিলিটারির ভয়ে দিয়েছে আর কি, যাতে সহজে দরজাটা কেউ ভাঙতে না পারে, এই ভয়ে দিয়েছে, নিরাপত্তার কারণে দিয়েছে আর কি। কিন্তু মিলিটারি ঢুকতে চাইলে সব ভেঙে টেঙে ঢুকে যাবে, এসব কোনো বিষয় নেই। এসব খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন, অর্থাৎ কে এসেছিল? প্রিন্সিপালের পিয়ন এসেছিল। যাক, আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে খুশিতে চুমু খেতে ইচ্ছা করছে। কেন? মিলিটারি আসলে তো প্রাণ চলে যাবে, আসেনি। তার এতক্ষণ
প্রাণে পানি ছিল না, এখন কোনো রকমে বাঁচলো অভাজি। বলেন আমরা মিলিটারির আসেনি, এসেছে কে? প্রিন্সিপালের প্রিয়ন, খুশিতে এজন্য ওকে চুমুকে দিচ্ছে করছে। কিন্তু লোকটার চিনচিনে গলা, চিকন গলা, চিনচিনে গলা মানে হচ্ছে চিকন গলা আর কি, আর গম্ভীর স্বরে হাঁকে সান্নে সালাম দিয়া, এরকম টাইপের আর কি, সান্নে সালাম দিয়া, খুব খুশির কথা। স্যার মানে প্রিন্সিপাল সাহেব সালাম দিয়েছেন, ইটস নট লাইক দ্যাট। এই বৃষ্টির দিনে প্রিন্সিপাল সাহেব ওকে সালাম পাঠাইছে, যা নুরুল হুদাকে যে আমার একটা সালাম আলাইকুম দিয়ে, ওরকম না, সালাম দিয়েছে মানে ডেকেছে। এটা ভদ্রভাবে বলে যে আপনাকে উনি সালাম দিয়েছেন, মানে কি আপনাকে উনি ডেকেছেন, স্মরণ করেছেন, এই অর্থে বলা হয়। বলেই ভাঙা চোরা গালের, ওর গাল হচ্ছে ভাঙা চোরা, শুকনো মানুষ, গালটাল ভেঙে গেছে টাইপের আর কি, খোঁচা খোঁচা দাড়ি, দাড়িও আছে খোঁচা খোঁচা, দাড়িতে নিজের বাক্যের কোমল শ্বাসটুকু, কোমল যে স্বর আছে, কোমল যে সুর আছে, সেটা সে শুষে নেই। অর্থাৎ সে প্রথমে একটু কোমলভাবে বলছিল সামনে সালাম দিয়ে, এরপরে আরো ইয়ে করে কমান্ডিং সুরে বলতেছে, হুকুম চারে, তলব কিয়া আবি জানা হোগা, মানে তলব কিয়া মানে হচ্ছে কি ডেকেছে। প্রথমে সে বলছে স্যার আপনাকে স্মরণ করেছে, এরপরে বলছে তলব করছে, এখন যেতে হবে, এই টাইপের করে বলছে। আসলে ঘটনা কি এবার বুঝায়, এই পিওনিয়ার এত টেস্ট কেন? ঘটনা হয়েছে, আমরা চিটাঙ্গের একটা কথা বলে, ডেক্সিতুন সানির গরম বেশি, মানে যা হোক, প্রিন্সিপালের থেকে ওর পিয়নের পাওয়ার কলেজে বেশি। আর যুদ্ধ চলাকালে এই পাওয়ারের এমন অবস্থা হয়েছে, এটা তো আর বলে বোঝানো যাবে না। এই প্রিন্সিপালের পিয়নের একটু বিস্তারিত তোমাদেরকে বলি। এর নাম হচ্ছে ইসহাক মিয়া, এর নাম হচ্ছে ইসহাক মিয়া। যখন যুদ্ধ শুরু হয়, অর্থাৎ এপ্রিলের প্রথম থেকেই সে বাংলা বলা ছেড়ে দেয়। ওর বস, দ্যাট মিনস প্রিন্সিপাল, সে তো পাকিস্তানিদের দোসর, মনে হচ্ছে রাজাকার। সেই সুবাদে সেও পাকিস্তানিদেরকে, ওই ইসহাক মিয়া মানে পিয়নও পাকিস্তানিদের জন্য একেবারে জান প্রাণ উতরাই দিছে। সে সবসময় ইনফরমেশন ক্যারি করে পাকিস্তানিদের কাছে, ইনফরমেশন দিয়ে থাকে পাকিস্তানিদের কাছে, তাই পাকিস্তানিরাও ওর উপর মোটামুটি আস্থা করে, বিশ্বাস রাখে। আচ্ছা, কলেজের প্রত্যেকটা টিচার একে ভয় পায়। কাকে? এই ইসহাক মিয়াকে, পিয়নকে ভয় পায়। কারণ কি জানো? না জানি ভাই কোন সময় কান নামে যায় কি প্যাঁচ লাগাই দেয় পাকিস্তানিদের কাছে, এরপর নিয়ে এমন টর্চার করবে, বাপরে বাপ, হাড্ডি গুড্ডি ঘুরাই দিবে। তাই সবাই মোটামুটি কে ভয় পেয়ে থাকে। কলেজে সে কর্নেলের ভাব নিয়ে চলে, মানে এমন ভাব সে নিজে একটা যেন কর্নেল, এমন ভাব নিয়ে সে কলেজে চলে। সে বাংলা বলা ছেড়ে দিয়েছে, সে শুধু ক্রমাগত উর্দু বলতে থাকে। আর তার উর্দু বলার যে ছিরি, বাপরে বাপ, হ্যাঁ আর বললাম না, কোনো রকম। আর ইংরেজিও বলে সে, মারাত্মক। ওর কলেজের প্রিন্সিপাল সাহেব যখন ইংরেজি বলে, ইংরেজি ওনার থেকে টুকটাক শুনে এরপরে সেও ইংরেজি আর উর্দু মিশে এমন এক ভাষা সে তৈরি করছে, পড়তে গিয়ে মোটামুটি তোমার দাঁত একটু নড়বেই। তো যদি পারো চুইংগাম টিংগাম দাঁতের মধ্যে রাখো, যাতে দাঁত একটু ঠিকঠাক থাকে। দেখো আসো কি ভাই, সে বলছে তলব কিয়া আভি জানে হোগা, মানে এখনই যেতে হবে, বুঝছো নি কথা? তো নুরুল হুদা সাহেব বলতেছে কি ব্যাপার, কেন যাব এত সকালবেলা? সে বলছে বেশি কথা বলার সময় নেই। ঘটনা হয়েছে, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। মূল ঘটনা হচ্ছে এটা, কলেজের দেওয়াল ঘেঁষে গতকাল রাতে কে বা কারা বোমা ফাটিয়ে গেছে। তো নুরুল হুদা সাহেব চিন্তা করতেছে, ভাই আমি রাতের বেলা এখানে ঘুমাইতেছি, আমি কেমনে জানি কলেজের কালকে রাতে কে বোমা ফাটাই গেছে, আমারে কেন ডাকতেছে, বুঝছো? সে বলছে বেশি কথা বলতে পারবো না, সংক্ষেপে সে বুঝিয়ে দিয়েছে কালকে রাতে কলেজের দেওয়াল ঘেঁষে কে বা কারা বোমা হামলা করেছে, সেই জন্য তোমাকে কলেজে ডেকেছে। এখন ও তো ভয় পেয়ে গেছে, বলছে মানে? এবার সে বিস্তারিত বলছে, মিসক্রিয়ান, ওই যে দেখো ওর ইংরেজির বহিঃপ্রকাশ, মিসক্রিয়ান মানে হচ্ছে মিসক্রিয়ান্ট, লোক মানে হচ্ছে লোক, ইলেকট্রি মানে হচ্ছে ইলেকট্রিক, টেরান্স ফার্মার নট ট্রান্সফর্মার, তোর দিয়া উড়িয়ে দিয়েছে, বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এটা তো টিকাতে পড়েছিস তোরা, তাই না? और वापस जाने के टाइम এবং ফিরে যাওয়ার সময় কিবারে বোমা ফুটেছে। কঠিন প্রশ্ন, এত কঠিন প্রশ্ন তোদের মাথায় আসে কিভাবে? বোমা ফুটেছে খুব সম্ভবত 1 মিনিট, মঙ্গলবার, বুধবার, শুক্রবার রাতে বোমা ফুটেছে। মাথায় এ ধরনের প্রশ্নগুলো তোদের আসে কিভাবে রে? দেখি
মারাত্মক মাথা তোদের। আচ্ছা যাও, এরপরে দেখ, কারণ পরের দিন আমরা শনিবার সকালের কথা বলছি, তো আগের দিন রাত্রেবেলা বোমা ফুটেছে, তার মানে ওটা হচ্ছে কি তোর শুক্রবার রাতের কথা বলছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, और वापस जाने का टाइम प्रिंसिपल साहेब का कोठी में মানে হচ্ছে বাসাতে, বাসভবনে গ্যারেনেট ফেকা। এই গ্যারেনোট, নট গ্যারেনেট, আবার গ্যারেনট, বাপরে বাপ, ফেকা মানে হচ্ছে ছুঁড়ে মেরেছে, গেট তোড় দিয়ে গেট ভেঙে ফেলছে, উড়াই দিছে, এই টাইপের অবস্থা। হোয়াটএভার, ভয়াবহ কাণ্ড। তাহলে ভয়াবহ কাণ্ডটা কেন দেখো, আমরা যদি একটু জাস্ট ইমাজিন করি, এখানে একটু তোমাকে বোঝাচ্ছে, আগে তুমি একটু দেখো কেন ভয়াবহ বলছে সেটা বুঝবা। ইলেকট্রিক ট্রান্সফরমার কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, মনে করো এটা ফুল হচ্ছে বাউন্ডারিটা, কলেজ বাউন্ডারিটা, এটা হচ্ছে চারপাশে একটা বাউন্ডারি ওয়াল, এই জায়গায় একটা ইলেকট্রিক ট্রান্সফরমার আছে, এই জায়গায় একটা খাম্বা আছে, খাম্বা ইলেকট্রিক ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমার তো চিনোস মনে হয়, দেখবি বড় বড় কতগুলো ইয়ে থাকে ইলেকট্রিক, যে কি বলবো, খাম্বার উপরে দেখবে কতগুলো বড় বড় জিনিস থাকে, ওটাকে ইলেকট্রিক ট্রান্সফরমার না ছিল তার মুশকিল, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কোথায়? কলেজের গেটের বাইরে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে কলেজের গেট, ভালো কথা। এরপর হচ্ছে মনে করো কি কলেজের মেইন বিল্ডিংটা, ধরে নিলাম সেটা এরকম দেখতে, ধরে নিলাম যে সেটা লম্বা দেখতে, হ্যাঁ, বা এদিকে একটু ওয়াকিং আছে, হ্যাঁ, এটা হচ্ছে কলেজের মেইন, এটা এদিক দিয়ে হেঁটে ভিতরে আসা যাবে। এরপর এই অংশ হচ্ছে একটা মাঠ, এটা হচ্ছে একটা কি মাঠ, আর এইখানে একটা জায়গায় আছে জিমনেশিয়াম, আর এখানে হচ্ছে কি প্রিন্সিপালের বাসভবন, ধরে নিলাম আমরা। ইনবক্সটা একটু চেক করিয়েন প্লিজ। অবশ্যই স্যার, আসলে আমি এটার জন্য খুবই দুঃখিত। আমি যদি আমার মানে মেসেঞ্জারের স্ক্রিনশট দেখাই তোদেরকে, মানে তোদেরই করোনা লাগবে, এত যে মেসেজ আসে, খাতা, প্রশ্ন, বিবিধ কিছুর শেষ নাই। সত্যি বলতে মানে এগুলো চেক করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়। তবে আমি আমার একটু ফ্রি টাইমে আমি এগুলো দেখি, বুঝতে পেরেছো? চেক করব, অবশ্যই চেক করব। তোমরা পাঠাও, আমি কথা দিলাম যে চেক করব। মাঝখানে কয়েকদিন আসলে ফেসবুক ইউজ করতে না পারায় প্রত্যেকটা কাজ জমে গেছে, আমার ক্লাস জমে গেছে, যে খাতাগুলো স্টুডেন্টরা পাঠিয়েছিল সেগুলো জমে গেছে, জুনিয়র যারা আছে ওদের অ্যাসাইনমেন্টের কাজ দিই, ওগুলো ওরা আমাকে পাঠায়, SWগুলো পাঠায় আমাকে আমার পার্সোনাল আইডিতে, ওগুলো চেক করি। তো এভরিথিং না মিলে জমে গেছে ওখানের মধ্যে, সেগুলো আমি চেক করতে একটু সময় নিয়ে বসে করতে হবে, সেই জন্য সবগুলো একসাথে ধরবো, ওই জন্যই হয়ে গেছে। ধরবো, দেখবো। থ্যাংক ইউ, মনে কষ্ট নিও না যে দেখা হচ্ছে না, এই জন্য ট্রাস্ট মি, আমি দেখবো, ঠিক আছে? দেখো এরপর কি বলছে, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনে দেয়াল ঘেঁষে। ও, দেওয়ালের পরে এখানে একটা কি আছে, বাগান আছে, বলতে ভুলে গেছে। এরপর হচ্ছে টেনিস লন, মানে টেনিস খেলার জায়গা, ভালো কথা। এরপর হচ্ছে মস্ত দালান, এগুলো কলেজের ভবনগুলো, এগুলো পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে গেলে মনে করো হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে লাগানো হচ্ছে মিলিটারি ক্যাম্প। অর্থাৎ অনেকটা হচ্ছে এরকম যে প্রথম হচ্ছে একটা বাগান, এরপর হচ্ছে একটা টেনিস খেলার মাঠ, এরপর হচ্ছে মূল বিল্ডিংগুলো যেখানে ক্লাস হয়, এগুলো পেরিয়ে একটু গেলে হচ্ছে একটা বড় মাঠ যেখানে ফুটবল ক্রিকেট খেলে স্টুডেন্টরা, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার বাম দিকে গেলে হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার, এবং এর সাথে লাগানোই হচ্ছে কি তোমার মিলিটারি ক্যাম্প, ভালো কথা। তাহলে বাইরে থেকে এসে এটাকে উড়িয়ে দেওয়া মোটামুটি সহজ, কঠিন কিছু না। সবাই ঘুমাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা একটু দুর্বল, হঠাৎ করে আইসে এটাকে বোমা মাইরা পালাই গেল, ইজি আছে। কিন্তু ভাই এত কিছু ক্রস করে এইখানে এসে মারা, এবং এখান থেকে আবার দ্রুত বের হয়ে যাওয়া, এখানে অবশ্যই প্রহরী আছে, পাকিস্তানিদের প্রহরা আছে, নিরাপত্তার বলয় আছে, এগুলো ভেঙে এখানে প্রবেশ করা এবং এখান থেকে হামলা করে বের হয়ে যাওয়া, এটা অবশ্যই সুপরিকল্পিত কাজ। এবং এখানে সামওয়ান ইনভলভড কলেজের, না হলে ওরা এখানে আগে থেকে সেটা প্ল্যান করেছে কিভাবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? আমরা নিশ্চয়ই একটু আইডিয়া করতে পারছি কে কে ইনভলভড এখানে, কারণ আমরা যেহেতু পাঠ পড়েছি তাই আমরা জানি। কিন্তু আমরা মনে করেন যে পাঠ পড়িনি, তাহলে লেখক এমনভাবে ঘটনাটা আমাদের কাছে তুলে ধরতেছেন, নুরুল হুদা কিছুই জান না, সে ভাজা মাছ কি সেটাই চিনে না, মাছ কি সেটাই চিনে না, মাছ ভাজা দূরের কথা। এইভাবে লেখক আমাদের সামনে নুরুল হুদা ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমরা যদি মানে ওভারঅল সব কিছু জেনে যাই, তাহলে একটু বুঝতে পারি নুরুল হুদা সব কিছু জানতেন। তিনি জেনেও ছিলেন এখানে, তিনি সাহসী ছিলেন, তাই তিনি পালিয়ে যাননি। কেন যাননি সেটা অবশ্য আমার মতে প্রশ্ন জাগছে, যে পালিয়ে যেতে পারতো, কেন যায়নি সেটা। ওকে, গত ক্লাসের ভিডিওতে একটা কোয়েশ্চেন করেছিলাম বাট অ্যান্সার দেওয়া হয়নি। ওকে, আমি দেখছি, কোনো সমস্যা নেই, অ্যান্সার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। অথবা পারলে এখনই এখানে করে দাও।
আমি দিয়ে দিচ্ছি, গরমাগরম কার্যসিদ্ধি হয়ে যায়, কোনো সমস্যা নেই, এখনই দিয়ে দাও, এখানেই করে ফেলো, যেহেতু এখন লাইভে আছে করে ফেলো, তুমি উত্তরটা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো যা বলছিলাম, নুরুল হুদা কেন যে আসলে পালিয়ে যায়নি সেটা অবশ্য আমার মনে প্রশ্ন জাগে। তবে পালালে, যদি পালিয়ে যেত তাহলে তার গল্প হতো না, রেইনকোট গল্পটা হতো না, তাই জন্য হয়তো পালায়নি। তার মধ্যে ভীরুতা প্রকাশিত হতো, তার মধ্যে সাহসিকতা ছিল, তাই সে পালায়নি। তবে এটা অনেক সময় মানে আমাদের কমন সেন্সে আসে আর কি, যে কেন পালায়নি এরকম, বাট এটা পরীক্ষায় কখনো আসবে না যে নুরুল হুদা কেন পালিয়ে যায়নি। যদি পালিয়ে যেত তার মধ্যে তো ভীরুতা, কাপুরুষতা ফুটে উঠতো, সাহসিকতা বা দেশপ্রেমের যে চিত্র আমরা এখন নুরুল হুদার মধ্যে পেয়েছি সেটা অবশ্যই কখনো ফুটে উঠতো না। তো যা হোক, আমরা পড়াতে আসি, আবার মানে পড়ার মধ্যে আসি। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করা, মানে আর কতটুকু ডিস্টেন্স, দুটো তো পাশাপাশি। সামনের দেওয়ালে বোমা মেরে এতটুকু পথ ওরা অতিক্রম করলো কিভাবে, স্বাভাবিক সবার মনে এটা প্রশ্ন জাগবে। নুরুল হুদা প্রশ্ন করে পিয়নকে, কেসে ওরা এতটুকু পথ কেমনে পার হলো? প্রিন্সিপালের পিয়ন বলে, আমি জানবো কিভাবে? সে বলছে, সে জানবে কিভাবে? হু আপ হি ক সাকতা। হু আপ হি ক সাকতা কথাটার অর্থ হচ্ছে সেটি আপনিই বলতে পারবেন। অর্থাৎ প্রিন্সিপালের পিয়ন ইনডিরেক্টলি কাকে ইন্ডিকেট করছে? নুরুল হুদাকে ইন্ডিকেট করছে। ঘটনা বুঝতে পারছো? অর্থাৎ সেটা তো আপনি বলতে পারবেন, আমি কেমনে জানবো? এই টাইপের অবস্থা। কারণ আমাকে তো ডাকেনি, ডেকেছে কাকে? আপনাকে। সেই বিষয়ে জানার জন্য আমাকে তো ডাকেনি, কাকে ডেকেছে? আপনাকে ডেকেছে, তাহলে আপনি বলতে পারবেন। এই কথাটা শুনে স্বাভাবিকভাবে একটু গলা শুকিয়ে গেছে, বুক শুকিয়ে গেছে কার? নুরুল হুদা সাহেবের। বলে, কি বলে? আমাকে কি সন্দেহ করতেছে নাকি? মানে সেই বা বলবে কিভাবে? নুরুল হুদাই বা বলবে কিভাবে? পিয়ন কি তাকে মিসক্রিয়ানদের লোক, মানে ওদের সহায়তাকারী ভাবে নাকি? তার মাথাটা আপনা আপনি নিচু হয়ে এলো, নিচু হলে মানে মাথাটা সে আপনা আপনি একটু নিচু করে ফেলছে, মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। সে খুব নরম ভাবে বলে, ইসাক মিয়া বইঠিয়ে বসেন, চাটা খাইয়ে, চাটা খান, আমার এই 5-7 মিনিট লাগেগা। সেও সুন্দর উর্দু বলা শুরু করেছে, ইসাক মিয়ার সাথে তাল মিলিয়ে সেও কম্পিটিশনে গেছে, আমার আর 5-7 মিনিট লাগেগা। এই যে এর ভদ্রলোকের কথা শুনে আমার নিজেরই হাসি পায়, কারণ আমি খুব বাজেভাবে হিন্দি বলতে পারি। কোনো রকমে আমি যখন মানে দিল্লিতে যাই বা কলকাতায় কিন্তু বাংলা বলে পারা যায়, বাট দিল্লিতে গেলে বা এরকম কোনো জায়গায় গেলে যে বিচ্ছিরিভাবে আমি হিন্দি বলি, কোনো রকমে ওরা হা করে তাকায় থাকে, কোনো রকমে বুঝতে পারে যে আসলে কি বলতে হচ্ছে। বাংলা হিন্দি মিক্স করে, উর্দু মিক্স করে এমনভাবে বলি, বাপরে বাপ। এখানেও সেরকমই দেখতে পাচ্ছি, যেরকম আমার 5-7 মিনিট লাগেগা, আমি ওই জায়গায় যাইগা, আপ যাইগা আমার সাথ, এই টাইপের অবস্থা আর কি। ও বলছে নেহি, মানে খাবে না। নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক মিয়া বলে, আব্দুল সত্তার মৃধাকা, মানে হচ্ছে আব্দুল সত্তার মৃধা, যিনি জিওগ্রাফির একজন প্রফেসর। আব্দুল সত্তার মৃধা, ওই অর্থে বলছে আব্দুল সত্তার মৃধাকা ঘর জানে হোগা, ঘরে যেতে হবে। আপ আবি আইয়ে, আপনি এখনই কলেজে আসুন। এক কর্নেল সাহেব পৌঁছে গে, একজন কর্নেল সাহেব পৌঁছে গেছে। সব সব প্রফেসরকে এত্তালা দিয়া, সকল প্রফেসরকে তলব করেছে, হুকুম করেছে কলেজে উপস্থিত থাকার জন্য। ফরন মানে হচ্ছে দ্রুত, আইয়ে মানে হচ্ছে আসুন, ফরন মানে হচ্ছে দ্রুত আসুন। বুঝতে পেরেছিস? কর্নেলের নেতৃত্বে, যেহেতু একজন কর্নেল এসেছে, কর্নেল হচ্ছে একটা পদবি যেটা মিলিটারিদের পদবি হিসেবে থাকে আর কি। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা, এবং তাকেও ন্যস্ত করে, তাকে মানে কাকে? নুরুল হুদাকে। তাকে মানে কাকে? নুরুল হুদাকে। ন্যস্ত করে মানে হচ্ছে হ্যান্ড ওভার করে। ইসাক মিয়া বেরিয়ে যায়। বুঝুন, ইসাক মিয়া এতদিন বললাম না, এমন এক ভাব ধরতো যেন সেই হচ্ছে কর্নেল, কিন্তু কলেজে এখন স্বয়ং কর্নেল চলে এসেছে, তাই তার এত ভাব আর চলে না। এখন সেও একটু শঙ্কিত, যেহেতু গতকাল রাতে এমন একটা ঘটনা ঘটে গেছে। এটার যদি সুরাহা করতে না পারে এবং এটার পিছনে কারা কারা ছিল এটা যদি বের করতে না পারে, তাহলে ইসাক মিয়ার পিঠের উপরও কয়েকটা পড়বে, এটা ইসাক মিয়া ভালো করেই জানে। যাই হোক, তাই সেও এখন ভীত, কারণ কলেজের পরিস্থিতি এখন খুব থমথমে। ঠিক আছে, পাকিস্তানের বড় কর্তারা চলে এসেছে, অবস্থা খুব থমথমে অবস্থা। তাই সে বলছে কলেজটা এখন ফুললি কন্ট্রোল কার আন্ডারে? মিলিটারির আন্ডারে। অনেক মিলিটারি এখন কলেজে এসেছে, অনেক বড় বড় কর্তা এখানে এসেছে। কি ঘটনা হইলো এখানে? হ্যাঁ, ঢাকা শহরে এরকম একটা জায়গায় এসে নাকের ডকার উপর এসে এরা বোমা হামলা করে দিয়ে গেল। যেন তেন কথা না। তো যাই হোক,
মিলিটারির হাতে কলেজটাকে ছেড়ে দিয়েছে এবং মিলিটারির কাছে কাকে হ্যান্ড ওভার করেছে? আব্দুল। অ্যাকচুয়ালি লাইনটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নুরুল হুদা সাহেব তো এখনো বাসায়, তাহলে তাকে কিভাবে হ্যান্ড ওভার করলো? অর্থাৎ তাকে বলেছে তুমি কোথায় যাও, মিলিটারিরা তোমার জন্য ওয়েট করছো, তুমি ওখানে যাও, এই কথাটা বলে সে এখান থেকে বের হয়ে গেছে। এমন নয় যে কি তাকে এখন নিয়ে গিয়ে মিলিটারিদের হাতে তুলে দিয়েছে, ওটা নয়। ও এখন বাসায়, কিন্তু তাকে দায়িত্ব দিয়েছে কি তুমি মিলিটারিদের সাথে কলেজে যাও, কলেজে মিলিটারিরা তোমার জন্য ওয়েট করছে, কথা বলার জন্য অপেক্ষা করছে, এটা বলে সে ওখান থেকে বের হয়ে যায়। লেখক ওটাই বুঝাতে চেয়েছে। আচ্ছা, তখন করে ইসাক মিয়া ওই নুরুল হুদার ঘর থেকে বের হয়ে যায়। রাস্তায় ও একটা ট্যাক্সি নিয়ে আসছিল, ওইটা নিয়ে এসে চলে যাচ্ছে। রাস্তায় ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হয় জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। অর্থাৎ কার বাড়ির দিকে? ওই যে আব্দুল সত্তার মৃধার বাড়ির দিকে। ইসাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে, বিষয়টা ফান করে বলেছে, কারণ ও এমন ভাব দেখায়, এমন আচরণ করে যেন সে নিজেই একটা কর্নেল, তাই কথাটা ব্যঙ্গ করে লিখেছে। আসলে সে কর্নেল না, সে মিলিটারির কেউ না, সে সামান্য একজন পিয়ন, ঠিক আছে? তবে ভোরবেলা কলেজের ভেতরে মিলিটারিদের কর্নেল খোদ চলে আসে, মানে নিজেই চলে আসে। সে হয়তো ডেমোটেড, এই ডেমোটেড মানে হচ্ছে ডিমোশন হওয়া, ডিমোশন তো বুঝোস, প্রমোশন ডিমোশন, ডেমোটেড হয়ে লেফটেন্যান্ট কর্নেলে রূপান্তরিত হয়েছে। তাহলে কর্নেলের নিচের পোস্ট হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল, বুঝছো? বলে আগে যে পার্ট ছিল, পার্ট এখন কমে গেছে, এখন সব ক্ষমতা কলেজের কার হাতে? প্রিন্সিপালের হাতে? মোটেও না, সব ক্ষমতা হচ্ছে কার হাতে? কর্নেলের হাতে, স্বয়ং যে কর্নেল মিলিটারির তার হাতে। এখন তার যে ভাবটাপ ছিল, পার্টটার ছিল, সব কমে গেছে। সেজন্য বলছে তার পার্ট কিছুটা কমে গেছে, এটা বোঝানোর জন্য। এখন পার্ট কমে গেছে, এটা তো আর আমরা পরীক্ষায় লিখতে পারবো না। ওর কলেজে গতকাল রাতে বোমা হামলা হওয়ায় ওর অবস্থা এখন কি, ওর অবস্থায় এখন নড়বড়ে, এটা বোঝানোর জন্য এই যে, বা ওর অবস্থা এখন ডিমোশন হয়েছে, সেটা বোঝানোর জন্য এই যে কথাটা বলেছে যে কি লেফটেন্যান্ট কর্নেলের দিকে সে এখন ধাবিত হয়েছে। আরও নিচে নামতে পারে, যদি খবর বের করতে না পারে তাহলে পিঠেও চলতে পারে তার উপরে, কিন্তু ওকে প্রাণে বধ করবে না, কারণ ও তো এই ঘটনার সাথে ইনভলভ না। সেজন্য বলছে আরো নিচেও নামতে পারে, ওর পজিশন আরো নিচেও নামতে পারে। তবে ক্যাপ্টেনের দিকে তাকে ঠেলা মুশকিল, তবে তাকে একদম নিচে, মানে ক্যাপ্টেন হচ্ছে আরো অনেক নিচের পোস্ট, ওদিকে তাকে নিয়ে যাবে না। এটা দ্বারা বোঝানো হচ্ছে হয়তো তাকে বকাবকি করতে পারে, তাকে মানে তুই খবর দিতে পারলি না কেন, যদি খবর বের করতে না পারে অ্যাকচুয়ালি, বা প্রকৃত অপরাধীরা ধরা না পড়ে, তাহলে ওর উপর পিটাও চলতে পারে, কিন্তু তাকে প্রাণে বধ করবে না, এরকম একটা ইঙ্গিত এখানে দেওয়া হচ্ছে। সেটা বোঝানোর জন্য বলছে কি ক্যাপ্টেনের দিকে ওকে ঠেলা মুশকিল। মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ, ভয়ে আতঙ্কিত থাকতো। কেন? কারণ সে ইনফরমার ছিল ওদের। এপ্রিলের শুরু থেকে অবজেক্টিভের জন্য দরকার আছে, সে বাংলা বলা ছেড়ে দিয়েছে, সে উর্দু বলতো। কোন কালে দাদা না পরদাদার ভাইরার মামু। ভাইরা কি? ওরে বাপরে বাপ, ভাইরা হচ্ছে যেমন ধরো আমার শালির হাজবেন্ড হবে আমার ভাইরা ভাই, মানে ভাইরা। আমার শালির হাজবেন্ড হবে আমার ভাইরা, তার মামা হচ্ছে ভাইরার মামু। কিছু বুঝছো? আমার শালির হাজবেন্ড হবে আমার ভাইরা, তার মামা হবে যিনি, তাকে আমি বলবো কি উনি হচ্ছেন আমার ভাইরার মামু। ওকে, তাহলে ওই অর্থে বলছে মানে অনেক দূরের আত্মীয় আর কি। কোন এক দাদা পরদাদার ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন এক সাহেবের খাস খানসামা ছিল। খানসামা মানে হচ্ছে চাকর। সেই সুবাদে সে এখন দিনরাত উর্দু বলে, এটাও আমার মাথায় ঢুকলো না। দিল্লিওয়ালা হলো তো হিন্দি বলার কথা ছিল, উর্দু কেন বলতেছে আল্লাহ মালুম। যাই হোক, অর্থাৎ উর্দুটা তারা মানে পারিবারিকভাবে আগে থেকেই জানতো, ও ওটা বলতে চাচ্ছে, সেজন্য সে দিনরাত এখন উর্দুই বলে। উর্দুটা তার আগে থেকে জানা ছিল, তার কারণ হচ্ছে তার কোন এক পূর্বপুরুষ কোন এক দিল্লিওয়ালার খাস খানসামা ছিল, চাকর ছিল, সেই অর্থে পারিবারিকভাবেই তারা উর্দুটা জানতো। সেজন্য সে এখন যে হাই ক্লাসের উর্দু বলে সেটা তো আমরা দেখতেই পেয়েছি, সেটা সে বলতেই থাকে ঢং ধরে আর কি, বুঝে নাই ভংচক কত কিছু করবে সে। আচ্ছা, যেতেই হবে, অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার ... এগুলো হচ্ছে নুরুল হুদার স্ত্রীর কথা। নুরুল হুদার স্ত্রীর নাম হচ্ছে আসমা। আসমা যখন শুনেছে যে ইসাক মিয়া তো বের হয়ে চলে গেলে, এখন নুরুল হুদা ড্রেস পরছে, বলে কি ব্যাপার, কোথায় যাচ্ছে তো সকালবেলা বৃষ্টির মধ্যে? তখন বলছে কলেজে এরকম একটা গন্ডগোল হয়েছে, আমাকে যেতে হবে, আমাকে ডেকেছে। তখন তার স্ত্রী বলছে এই বৃষ্টির মধ্যে কেন যাবে, পরে যাও, বা না গেলে কি সমস্যা,
তো স্ত্রী ভাই বলছে বলে তোমার হাঁপানির টানটা যদি আবার বেড়ে যায়। আচ্ছা, বইয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর উপর কলেজে আবার কর্নেল এসেছে। কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে, আচ্ছা এমনও হতে পারে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে দিতে পারে। ফায়ারিং স্কোয়াড মানে হচ্ছে কি, তোমাকে দাঁড় করাবে এরপর শুট করবে, সবাইকে লাইন ধরে দাঁড় করে এরপর শুট করে। নিশ্চয়ই দেখেছো টিভিতে বা বিভিন্ন সিনেমার মধ্যে, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সিনেমাগুলো আছে সেগুলোতে দেখেছো সম্ভবত ফায়ারিং স্কোয়াডের বিষয়টা। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়েই দেয় তাহলে কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুমটা জারি করানো যায় না, এগুলো তার মনের মধ্যে আসতেছে। আচ্ছা আল্লাহ জানে কি হয় আজকে, মাইধর কি দেয় নাকি ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে দেয়। বলছে যদি ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়েই দেয় তাহলে একটা কাজ করবো, অন্য জায়গায় গুলি করলে মৃত্যুটা একটু দেরিতে আসবে, কষ্টটাও বেশি পাবো। ধরো এখানে গুলি করলো, এখানে গুলি করলো, মৃত্যু আসবে একটু দেরিতে, কিন্তু ঠিক কপালে গুলি করলে দ্রুত মৃত্যু হবে, কষ্টটাও কম পাবো। মৃত্যুতে তো কষ্ট আছে কিন্তু কষ্টটা কম হবে। তাই বলছে ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করায় তাহলে ওনাদেরকে হাতে পায়ে অনুরোধ করবো যে কি আমাকে ঠিক কপালে গুলি করুন, তাহলে আমার মৃত্যুটা তাড়াতাড়ি হবে। এভাবে সে চিন্তা করছে এবং প্রিন্সিপালকে অনুরোধ করবে যে যেন এরকম তার কপালে গুলি করে মারা হয়। এটা প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবির মানে হচ্ছে সুপারিশটুকু করবে না, কারণ তাকে তো মারবেই, গোপালে গুলি করে মেরে ফেলা, শেষ, এটা ঝামেলা শেষ। পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দুরুদ পড়ছে। তাহলে দেখো ওই যে প্রিন্সিপালের যে পাকিস্তান প্রীতি বা পাকিস্তানের যে সে সমর্থক, সেটা আমরা এখানে দেখতে পাই। পাকিস্তানের জন্য সে দিন রাত দোয়া দুরুদ পড়ছে। এপ্রিলের, আচ্ছা সময় নেয় অসময় নেয় আল্লাহর দরবারে সে কি করে, কান্নাকাটি করে। দাঁড়াবে হারাই ফেলছে, হ্যাঁ কান্নাকাটি করে, কলিগদের গালাগালি করে। কলিগ মানে তো বুঝছো, ওই যে নুরুল হুদার মতো আরো যারা আছে। কেন গালাগালি করছে? তিনি জানেন তার কলিগদের মধ্যে অনেকেই মনে মনে মুক্তিযোদ্ধাদেরকে সমর্থন করে। এটা নিয়ে তিনি ক্ষুব্ধ। তিনি বলেন যে নিমক হারাম, পাকিস্তানের নিমক খেয়ে এখন পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছস তোরা, ঠিক আছে, এরকম নিমক হারাম বলে তিনি তাদেরকে মনে মনে না ওপেন গালিগালাজ করেন কলিগদের। কিন্তু তিনি নিশ্চিত না কলিগরা আরা আছে, এমনি বলতেছেন আর কি যে ও করে বা ও করে না, এরকম করে করে আর কি। হ্যাঁ, কেন করতেছে সেটা তো বুঝতে পারছো। এপ্রিল মাসের মাঝামাঝি এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তাহলে স্কুল কলেজ থেকে সব শহীদ মিনার হটাও। এখান থেকে একটা প্রশ্ন হবে, সে কেন স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে বলেছিল? কেন, প্রশ্ন লিখো, স্কুল কলেজ থেকে কেন শহীদ মিনার হটানো মানে হচ্ছে দূর করার নির্দেশ বা নির্দেশ না, পরামর্শ দেওয়া হয়েছিল? তার কারণ হচ্ছে, উত্তরটা লিখো, জ্ঞানটা লিখো। এই ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর আফাজ আহমদ বা প্রিন্সিপাল, হোয়াটএভার, এরকম ভাবে লিখবো আর কি। হ্যাঁ, এরপরে আমরা লিখতে পাবো যে কি, এই কি লিখছো তোমরা, খাস খানসামা। খাস মানে হচ্ছে মেইন আর কি। হ্যাঁ, মেইন চাকর, খানসামা। আচ্ছা, খাস মানে হচ্ছে প্রধান আর খানসামা মানে হচ্ছে চাকর। হ্যাঁ, আচ্ছা, তো কি বুঝলাম? পরবর্তী প্যারাতে আমরা গিয়ে লিখবো যে কি, ভাষা আন্দোলন হচ্ছে বাঙালির কি মানে দেশ ভাষাপ্রেমের বা ভাষাপ্রেম এবং দেশপ্রেমের উৎস ভাষা আন্দোলন। ভাষা শহীদেরা
বাঙালিদেরকে মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছিল, বা ভাষা আন্দোলন বাঙালিদেরকে মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জাগিয়েছিল। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের মনে সাহস এবং দেশপ্রেম সঞ্চার করেছিল। তাই বাঙালির দেশপ্রেমী চেতনা বা বাঙালির জাতীয়তাবাদী চেতনা নির্মূল করার জন্য ডক্টর আফরোজ আহমেদ এদেশ থেকে সব শহীদ মিনার হটানোর পরামর্শ দিয়েছিল পাকিস্তানিদেরকে। ঘটনা হচ্ছে কি, ভাষা আন্দোলন হচ্ছে আমাদের কি ভাষা প্রেম এবং কি দেশপ্রেমের একটা উৎস। ভাষা শহীদেরা আমাদেরকে মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছিল, সেখান থেকে আমরা দেশপ্রেম এবং সাহস সঞ্চার করছিলাম বা সাহস সঞ্চয় করছিলাম। তো তাই আমাদের দেশপ্রেমী চেতনা এবং আমাদের জাতীয়তাবাদী চেতনা নির্মূল করার জন্য ডক্টর আফরোজ আহমেদ পাকিস্তানের বড় কর্তাদেরকে এই দেশ থেকে সকল শহীদ মিনার নির্মূল করার জন্য বা ধ্বংস করার জন্য পরামর্শ দিয়েছিল। এইভাবে সেকেন্ড প্যারাটা লিখে নেবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুধাবন প্রশ্ন, এটা একটু নিজেরা রেডি করে ফেলবেন আরো সুন্দর করে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে কেন দেশ থেকে শহীদ মিনার হটানোর পরামর্শ দেওয়া হয়েছিল। আচ্ছা গেল, এরপর বলছে এগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাঁটা, এগুলো থাকলে পাকিস্তান কখনো স্বাধীন হবে না, এগুলোই পাকিস্তানকে কষ্ট দিতে থাকবে। কারণ এগুলো থাকলে বারবার ওই ভাষা আন্দোলনের কথা মনে হবে, এগুলো থেকে ওরা ইন্সপায়ার হবে, আবার নানা ধরনের আন্দোলন করবে। এগুলো দূর করে ফেলো। পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নিরোগ করতে হলে এসব কাটা উপরাত হবে, এগুলো নির্মূল করে ফেলতে হবে। তা মিলিটারি ডক্টর আফরোজ আহমেদের পরামর্শ শুনেছে, গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমে কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। প্রথমে শহীদ মিনারটা ওরা কি করে ফেলছে, উড়িয়ে দিয়েছে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই, এটা কার বুদ্ধি? বুঝছো? তাহলে ডক্টর আফরোজ আহমেদ কিভাবে ওদেরকে সহায়তা করতো নিশ্চয়ই বুঝতে পারছো, বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করতো। তো ডক্টরেট করা একটা মানুষ, সে তো যায় আর মানুষের বাড়িতে চুরি করবে না। এরা এই ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে পাকিস্তানিদেরকে সহায়তা করেছিল, বুঝতে পারছো? তা প্রিন্সিপাল তাদেরকে এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় তার শরীরের আলতো ফালতো জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধ তার মানবে না। অর্থাৎ প্রিন্সিপাল যে তার হয়ে তদবির করবে এটা কি তার শুনবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, কে সার্ভিস দিচ্ছে? নুরুল হুদা সাহেব দিনরাত সার্ভিস দিচ্ছে। এখানে সার্ভিস দেওয়া মনে হচ্ছে তোষামুদি করা, চাটুকারিতা করা। কিরকম চাটুকারিতা করছে পরে আমরা জানতে পারবো। তার কলিগকে তওবা তওবা, সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না? প্রথমে সে নিজেকে ওনার কলিগ হিসেবে উল্লেখ করেছে, আবার বলছে তওবা তওবা, আমি তো ওনার কলিগ না, আমি হচ্ছে ওনার অধীনস্থ, সাবঅর্ডিনেট পজিশনের ছোট না, উনি প্রফেসর আর উনি হচ্ছেন প্রিন্সিপাল। এই জন্য প্রথমে কলিগ বলেছিল, আবার তওবা করে বলছে না আমি কলিগ না, আমি হচ্ছে ওনার সাবঅর্ডিনেট, ওনার অধীনস্থ। ওনার জন্য আমার জন্য কি সে এতটুকু কাজ করবে না? আজকে স্যার আমি আর পড়াতে চাইছি না, আমি আজকে এতটুকুতে ক্লাসটা রাখতে চাইছি। তোমরা আমাকে যা করতে পারো এতটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে করতে পারো। আগামী ক্লাস আমরা এটা শেষ করবো এবং আগামী শুক্রবার সবকিছু ঠিকঠাক থাকলে তোমাদের ক্লাস যেন কয়টায় হয়, সন্ধ্যা 6টায় আমরা যথারীতি ক্লাসে হাজির হব। আর তোমাদের টাইমিংটা একটু আমি চেঞ্জ করব, যেহেতু রমজান মাস চলে আসছে, সন্ধ্যা 6টায় ইফতারের টাইম হবে। এমনিতে এই রমজান মাসে আমি ক্লাস নিতে পারবো না, তারপর আবার নামাজের বিষয় নিয়েও খুব সমস্যা হয়। আর লাইভ ক্লাস তো এমনিতেই সবাই করো না, অল্প কিছু স্টুডেন্ট লাইভ ক্লাস করো, তো দেখা যাবে কি ক্লাসের টাইম চেঞ্জ করলেও কারো প্রবলেম হবে, কারো হবে না। আমি ক্লাসের টাইমটা একটু সামনের দিকে নিয়ে আসবো, বিকেলের দিকে নিয়ে আসবো, হয়তো 4টা সাড়ে 4টার দিকে নিয়ে আসতে পারি। তো আমি টাইমটা জানাবো, আগামী শুক্রবারে কয়টায় হবে সেটাও আমি নোটিশ দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে একটু বলছি যে শুক্রবারে ক্লাস হবে এবং সেটা বিকেলেও হতে পারে, সন্ধ্যায়ও হতে পারে। তো আমি চেষ্টা করছি বিকেলে নিতে ক্লাসটা, ঠিক আছে? টাইমটা আমি গ্রুপে নোটিশ দিয়ে জানিয়ে দেবো। সো সবাই ভালো থেকো। আর আজকে যে ক্লাসটা করলে এর মধ্য থেকে কোনো যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো অথবা আমাকে মেসেঞ্জারে জানাতে পারো। তবে কমেন্ট করলে খুব ভালো হয়। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে। টেক কেয়ার।